বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 29শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের সাক্ষ্য আইনের চতুর্থ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব দোষ স্বীকারোক্তি, কনফেশন। গতকাল আমরা আলোচনা করেছিলাম স্বীকৃতি, স্বীকৃতি বা অ্যাডমিশন। স্বীকৃতি আসলে কাকে বলে? স্বীকৃতি গতকাল আমরা বলছিলাম, তার আগে গতকালই পড়েছিলাম যে দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। সাক্ষ্য আইনের 5 ধারায় বলছে যে একটা মামলা, দেখেন, একটা মামলা দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, এই মামলায় দুইটা বিষয়ে স্বীকৃতি দেওয়া যায়, দুইটা বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। মানে সাক্ষ্য তো কোর্টে যেহেতু গেছেন, দেখছেন যে কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেয়, আর আসামি পক্ষের আইনজীবী ওনারা কি করে, জেরা করে। এখন সাক্ষ্য দেকার জেরা করে, তার মানে কি ওনার যা ইচ্ছে তাই এসে বলে দেবে? না, এটা মামলার বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। যে মামলার বিচার হচ্ছে সেই মামলার বিষয়বস্তু সম্পর্কে বলতে হবে। যেমন মামলার বিষয়বস্তু হচ্ছে যে যৌতুকের, হাজবেন্ড যৌতুক চাইছে স্ত্রীর কাছে, এই হলো মামলার বিষয়বস্তু। এখন একজন আইসে যদি বলে যে অমুক আমার মামাতো ভাই বোন, ওরা মারামারি করছে, অমুক অমুকের ঠ্যাং ভাঙছে, যৌতুকের সাথে এর কোনো কি নাই, সম্পৃক্ততা নাই, তাহলে এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। মামলার বিষয়বস্তু সম্পর্কে, মানে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। আর মামলার বিষয় সম্পর্কে মৌখিক বিবৃতি, মানে মুখ দিয়ে কিছু বললে, কিছু লিখে দিলে, অথবা ডিজিটাল রেকর্ড, ভিডিও যেটা বললে, সেটাই হচ্ছে কি স্বীকৃতি। একজন মহিলা ওই যে কিছুদিন আগে বলছিল তার আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই, তাহলে ওই যে যে হত্যা করছে, সে হত্যা করার পরে বলতেছে আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই, তাহলে এই যে যে কথাটা সে বলতেছে কি, ওটা মামলার বিষয়বস্তু না? ওই মামলার বিষয়বস্তু। তাহলে মামলার বিষয়বস্তু সম্পর্কে যে কোনো বিবৃতিরই বলে স্বীকৃতি বা অ্যাডমিশন। স্বীকৃতি বা কি অ্যাডমিশন। আর যখন কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, মানে আমি গিয়ে স্বীকার করতেছি ম্যাজিস্ট্রেটের কাছে যে আমি অমুকরে হত্যা করছি, তাহলে আমার দোষ আমি স্বীকার করলে এটা হলো কনফেশন বা দোষ স্বীকার। আর আমি যদি বলি যে আবুল হোসেন খান হিজবুল সাহেবরে প্রহার করছে, এই জায়গাকে আমার দোষ স্বীকার করতেছি না, আমি জাস্ট দেখতেছি যে অমুক অমুকরে মারছে, আমি ঘটনা সম্পর্কে জানি, তাহলে এটা হচ্ছে স্বীকৃতি। আর আমি যদি বলি যে আমি মারছি অমুকরে, তাহলে আমার দোষ আমি স্বীকার করতেছি, এটা হলো কি স্বীকারোক্তি। বুঝতে পারছেন? তাহলে কোন ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে এটা হলো কি স্বীকারোক্তি বা কনফেশন। আর ঘটনা সম্পর্কে যদি কেউ কিছু বলে, সেটা হচ্ছে কি স্বীকৃতি। এখন গতকাল আমি বলছিলাম যে তাহলে কনফেশন সবার আগে স্বীকৃতি, যেটা আমার দোষ আমি স্বীকার করতেছি, এটাও তো মামলা সম্পর্কেই। প্রথমত এটা কি স্বীকৃতি, পরবর্তীতে এটা হচ্ছে কি স্বীকারোক্তি। অর্থাৎ সকল কনফেশনই অ্যাডমিশন, বাট সকল অ্যাডমিশনই কনফেশন না। তাহলে যিনি নতুন আসছেন বা যারা বুঝতেছেন না, তাদের সাথে বলি যে মামলার সম্পর্কে যে কোনো বিবৃতিরই বলে কি অ্যাডমিশন। আর যখন ওই বিবৃতিটা নিজের দোষ নিজে স্বীকার করবে, তখন সেটা হয়ে যাবে কি কনফেশন। এখন এই লুৎফানা মিউট করেন। এখন আমাদের দণ্ডবিধি, সরি, আমাদের সাক্ষ্য আইনে 17 থেকে 31 পর্যন্ত অধ্যায়টা হলো অ্যাডমিশন এন্ড কনফেশন। কত বলেন? 17 থেকে 31। তো এর মধ্যে ভাই 17 থেকে 31 টোটালি অ্যাডমিশন, বাট অ্যাডমিশনের একটা নির্দিষ্ট অংশ কি কনফেশন। তো এর মধ্যে গতকাল আমরা 17 থেকে 23 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা 24 ধারা থেকে পড়বো। তো তার তার আগে একটু বলে দিই যে আমাদের দণ্ডবিধিতে শুধু স্বীকারোক্তি বা এই যে কনফেশনের কোনো সংজ্ঞা দেওয়া হয় নাই। তাহলে এটা আমরা নিজেরা নিজেরা বের করছি যে কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করলে এটারই কি বলে কনফেশন। তো আমরা একটু পড়ি, দেখেন। সাক্ষ্য আইনের ওই যে দেখেন, নতুন সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা পর্যন্ত পাইছেন? ওইটা 24 থেকে 30-এর নিচে আন্ডারলাইন করেন। 24 থেকে 30 ধারা পর্যন্ত দোষ স্বীকারোক্তি সম্পর্কিত বিধান করা হয়েছে। তাহলে সাক্ষ্য আইনের 24 থেকে 30 ধারা এবং ফৌজদারি কার্যবিধির 164 ধারা দোষ স্বীকারোক্তি সংশ্লিষ্ট বিধান নিয়ন্ত্রিত হয়। তাহলে সাক্ষ্য আইনের আছে কত থেকে কত? 24 থেকে 30। আর এই দোষ স্বীকারোক্তি রেকর্ড করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 164 ধারায়। যারা কোর্টের সাথে সম্পৃক্ত না, যারা আইনের স্টুডেন্ট না, তারাও জানে যে পত্রিকায় পড়ে বা টেলিভিশনে দেখে সে 164 ধারার জবানবন্দি
দিছে বা 164 ধারায় দোষ স্বীকার করছে, মানে যিনি অপরাধ করছে তিনি যখন নিজের দোষ নিজে স্বীকার করেন ম্যাজিস্ট্রেটের কাছে, এটাই বলে 164 ধারার জবানবন্দি। তো এই 164 ধারা হলো কোন আইনের? ফৌজদারি কার্যবিধি। এখন দেখেন দোষ স্বীকারোক্তির অর্থ। অপরাধ স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি অর্থ কোনো প্রকার ভয় ভীতি বা প্ররোচনা ব্যতীত, এটা আন্ডারলাইন করেন, ভয় ভীতি বা প্ররোচনা ব্যতীত। আর একটা কথা বলে রাখি, কনফেশনের অনেকগুলো বাংলা অর্থ আছে, বাংলা প্রতিশব্দ আছে। কনফেশনের বাংলা প্রতিশব্দ প্রথম যেটা, সেটা হলো আপনার দোষ স্বীকার, অপরাধ স্বীকার, স্বীকারোক্তি, তিনটা। আর ইংরেজিতে শুধু কি? কনফেশন। তো অপরাধ স্বীকারোক্তি বা দোষ স্বীকারোক্তি অর্থ কোনো প্রকার ভয় ভীতি বা প্ররোচনা ব্যতীত গোল দিবেন, স্বেচ্ছায় শব্দটা গোল দেন, স্বেচ্ছায় গোল দিবেন অভিযুক্ত ব্যক্তি কর্তৃক, স্বেচ্ছায় অভিযুক্ত ব্যক্তি কর্তৃক নিজের অপরাধের কথা আন্ডারলাইন করবেন, স্বীকার করা, সেই যে ক্ষেত্রে তিনি গোল দিবেন আত্মপক্ষ সমর্থন মূলক কোনো বক্তব্য প্রদান করে না। তাহলে এই জায়গায় কতগুলা ইম্পর্টেন্ট কথা আছে, যে দোষ স্বীকার একজন ব্যক্তি করছে ভয় ভীতি বা প্ররোচনা ব্যতীত, মানে আমারে কেউ ভয় ভীতি দেয় নাই, আমারে কেউ প্ররোচনা দেয় নাই, আমি নিজের ইচ্ছায় গেছি, আমার বিবেকের তাড়নায় যে আমি হত্যা করছি, আমি এটা স্বীকার করতে যাচ্ছি, এটা নিজের ইচ্ছায়। অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি কে? আসামি। আসামি, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কনফেশন করে কে? অভিযুক্ত ব্যক্তি। কে বলেন? অভিযুক্ত ব্যক্তি। কি ভয়ভীতি থাকবে? না, ভয়ভীতি প্ররোচনা থাকবে না। তারপর দেখেন, নিজের অপরাধের কথা স্বীকার করে যখন তিনি গোল দিতে বলছিলাম আত্মপক্ষ সমর্থনমূলক কোনো বক্তব্য প্রদান করে না। পরীক্ষায় আসবে যে আত্মপক্ষ সমর্থন করে যদি দোষ স্বীকার করে, এটা কি গ্রহণযোগ্য হবে? না। এখন বলতে পারেন স্যার আত্মপক্ষ সমর্থন কি? আত্মপক্ষ সমর্থন হলো সে দোষ স্বীকার করতে গেছে যে আমি তো দোষ স্বীকার করছি, কিন্তু আমারে তো অমুক মারতে আসছিল, ওরে না মারলে আমি নিজেই মারা যেতাম, এই কারণে অমুকরে মারছি, এটা দোষ স্বীকার হবে না। এই জায়গায় আমি আত্মপক্ষ সমর্থন করতেছি। আপনি দোষ স্বীকার বলবেন যে অমুক আমি ঠান্ডা মাথায় তারে হত্যা করছি, মানে এই জায়গা সে কোনো আমার প্ররোচনা, রাগের কোনো কথা বা এইগুলা কিছু বলে নাই, আমি জাস্ট নিজের ইচ্ছাই তারে হত্যা করছি বা নিজের ইচ্ছাই তারে চড় দিছি। তাহলে দোষ স্বীকারের ক্ষেত্রে ভয় ভীতি থাকবে না, প্ররোচনা থাকবে না। দোষ স্বীকারের ক্ষেত্রে কোনো প্রকার আত্মপক্ষ সমর্থন থাকবে না। দোষ স্বীকার করবে কে? অভিযুক্ত ব্যক্তি। ধন্যবাদ। দোষ স্বীকারোক্তিও আন্ডারলাইন করবেন এক প্রকারের স্বীকৃতি, মানে যে কনফেশন এটাও এক প্রকারের কি? স্বীকৃতি। কোন বিবৃতি দোষ স্বীকারোক্তি হতে হলে বিবৃতিটা অবশ্যই স্বীকৃতি হতে হবে। এমন বিবৃতি দ্বারা বিবৃতি প্রদানকারী তার অপরাধ স্বীকার করে কি দিবে? অপরাধ স্বীকার করে বক্তব্য দিবে, যে সকল পরিস্থিতিতে সে অপরাধটি করেছে সে সকল পরিস্থিতির কি দিবে? বর্ণনা দিবে। তো প্রথমে আমরা এখানে একটা উদাহরণ আছে, এই উদাহরণটা যদি একটু চলে আসি, দেখেন। এ বি কে খুনের অপরাধে অভিযুক্ত। এখন আমরা এ বির নাম পড়ি। আরিফ বিথিকাকে খুনের অপরাধে অভিযুক্ত, মানে এই জায়গায় আসামি কে? আরিফ। মারা গেছে কে? বিথিকা। আরিফ কিভাবে বিথিকাকে খুন করেছে সেই ঘটনার বিবরণ দিয়ে বিবৃতি প্রদান করেছে। আরিফ বলতেছে যে বিথিকার আমি এমন ভাবে হত্যা করছি, বিথিকার এমন ভাবে হত্যা করছি। এমন বিবৃতি আরিফের দোষ স্বীকারোক্তি মর্মে গণ্য হবে। কিন্তু আরিফ যদি উক্ত স্বীকারোক্তিতে বলে যে তিনি খুনের সময় উন্মাদ ছিল, বলতেছে যে খুন তো আমি করছি, কিন্তু ওই সময় কি যে খুন করছি আমার তো মাথা ঠিক ছিল না, আমি উন্মাদ ছিলাম, তাহলে এটাকে দোষ স্বীকারোক্তি বলা যাবে না, কারণ এই জায়গায় সে আত্মপক্ষ সমর্থন করতেছে। যদি বলে যে খুন আমি করছি, কিন্তু ও এমন আজে বাজে কথা বলছে খুন না করি আমি পারি নাই, তবুও এটা দোষ স্বীকারোক্তি হবে না, কারণ এই জায়গায় আপনি কি করতেছেন? আত্মপক্ষ সমর্থন করতেছেন। বুঝতে পারছেন? এখন আমরা চলে আসি দোষ স্বীকারোক্তির প্রকারভেদ। দোষ স্বীকারোক্তি বা কনফেশন গোল দেবেন দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? দুই ভাগে। দোষ স্বীকারোক্তি অ্যাকচুয়ালি দুই প্রকার, তিন প্রকার। এটা অ্যাকচুয়ালি মানে আমাদের কোনো আইনে বলে নাই দুই প্রকার, বা কোনো আইনে বলে নাই তিন প্রকার। সো আমরা এই জায়গা দুই ভাগে না করে আমরা প্রথমে করব তিন ভাগে। সো দুই রেখে এই জায়গা করে দিবেন কত? তিন। দুই কেটে কত হবে? তিন। তো সংক্ষেপে আগে বলে দিই, সেটা হলো যে কোনো ব্যক্তি দোষ স্বীকার তো বুঝতেন, দোষ স্বীকার প্রথমে হলো আগে কোনো কিছু দাগানোর দরকার নেই, আগে আমার কথা শুনেন। দোষ স্বীকারোক্তি তিন প্রকার। একটা হলো জুডিশিয়াল কনফেশন, যখন আপনি দোষ স্বীকারটা করতেছেন কোনো ম্যাজিস্ট্রেটের কাছে, তখন সেটার বলে বিচারিক দোষ স্বীকার বা জুডিশিয়াল কনফেশন। বুঝেন কিনা? ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করলে কি বলে? জুডিশিয়াল কনফেশন। যদি দোষ স্বীকারটা আপনি করেন আদার দেন ম্যাজিস্ট্রেট,
ম্যাজিস্ট্রেট ছাড়া পৃথিবীর অন্য যে কারো কাছে, বন্ধু, স্বামী, স্ত্রী, বান্ধবী, যে কারো কাছে করলে সেটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, মানে বিচার বহির্ভূত দোষ স্বীকার। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে বললে জুডিশিয়াল কনফেশন, আর ম্যাজিস্ট্রেট ছাড়া করলে বিচার বহির্ভূত দোষ স্বীকার। আর একটা আছে, সেটা হলো রেট্রাক্টেড, সেটা বলতেছি। তো আগে আমরা জুডিশিয়াল কনফেশনটা এই জায়গা থেকে পড়ে ফেলি। দেখেন, বিচারিক দোষ স্বীকার বা জুডিশিয়াল কনফেশন। বিচারিক দোষ স্বীকার হলো, ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট দোষ স্বীকারমূলক বক্তব্য। সো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিচারিক দোষ স্বীকার কাকে বলে, কার কাছে বক্তব্য দিলে? ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট। যেমন ফৌজদারি কার্যবিধির 164 এবং 364 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আসামির দোষ স্বীকারমূলক যে বক্তব্য লিপিবদ্ধ করে, সেই বক্তব্যকে বিচারিক দোষ স্বীকারমূলক বক্তব্য বলে। তাহলে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় আমরা পড়ে এসেছি বা সামনে আরো পড়বো যে তদন্ত পর্যায়ে কোনো ব্যক্তি যখন ম্যাজিস্ট্রেটের কাছে কোনো দোষ স্বীকার করে, সেটাকে বলে কি? বিচারিক দোষ স্বীকার। এরপরে আমরা চলে আসি, দেখেন, বিচার বহির্ভূত দোষ স্বীকার, এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। বিচার বহির্ভূত মানে হলো যে আপনি বিচারকের কাছে করেন নাই, বিচারক ব্যতীত বা ম্যাজিস্ট্রেট ব্যতীত দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তির কাছে যদি দোষ স্বীকার করেন, আপনি আপনার বন্ধুর কাছে বলতেছেন যে আমি তো অমুকরে হত্যা করছি, সো এটারে বলে কি? এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। যে দোষ স্বীকারোক্তি ম্যাজিস্ট্রেট বা আদালতের নিকট দেওয়া হয় না, সেটা বিচার বহির্ভূত দোষ স্বীকারোক্তি। যেমন খ, গয়ের নিকট চা পান করার সময় স্বীকার করে, যে খবির বলতেছে গণেশের কাছে চা পান করার সময় খোঁজ গল্প করতেছে যে সে ককে হত্যা করেছে। এখানে ক এর দোষ স্বীকারমূলক বক্তব্য হলো বিচার বহির্ভূত দোষ স্বীকার। এখানে আহ খ এর হবে, ক এর দোষ স্বীকারমূলক বক্তব্য না, জায়গায় ভাষাটা কি হবে? খ। খ, কারণ ক তো মারা গেছে, ক মারা গেছে না, তাহলে দোষ স্বীকার করছে কে? খ। তাহলে ক কেটে কি লিখবেন? খ। বুঝেন নাই? খ, চা খাওয়ার সময় স্বীকার করছে যে করিম রে দিছি ফেলাইয়া। তাহলে এই জায়গা সে যে দোষ স্বীকারটা করলো চা পান করার সময় গণেশের কাছে, গণেশের কাছে যে দোষ স্বীকারটা করলো, এটা হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। যদি বলে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন সাক্ষ্য আইনের কত ধারায় আছে? কোন ধারায় কিন্তু নাই। এটা হচ্ছে আমাদের এমনি একটা নীতি, আমাদের বুঝতে হবে। তারপরে 3 নাম্বার লেখেন প্রত্যাহারিত দোষ স্বীকার। 3 নাম্বার দিয়ে লেখেন প্রত্যাহারিত। পয় রফলা তয় জফলা আকার, পয় রফলা তয় জফলা আকার, হয় রি, হৃদয়ে লেখেন না, হয় রি। এখন যারা আবার হৃদয় রয় রশ্মি দোয়া দিয়ে লেখেন তাদের কথা ভিন্ন। হয় রি আর হলো ত, প্রত্যাহারিত। প্রত্যাহারিত দোষ স্বীকার। ইংরেজিতে লেখেন ব্র্যাকেটে রেট্রাক্টেড কনফেশন, RE TRAC, আবার বলি RETRACTED, রেট্রাক্টেড কনফেশন। এ ফেরদৌস, দেরি করছেন কে? আমার তো উঠতে দেরি করছেন, আমরা 8টা থেকে বসে আছি আর আপনি ঘুমের তো উঠতে দেরি করছেন। রেট্রাক্টেড কনফেশন, রেট্রাক্টেড কনফেশনের বাংলা কি বলেন? প্রত্যাহারিত দোষ স্বীকার। এখন ভাই, প্রত্যাহারিত দোষ স্বীকার কি? প্রত্যাহারিত দোষ স্বীকার হলো আপনি একবার অপরাধ করার সাথে সাথে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে বলছেন যে আমি অমুকরে হত্যা করছি, দোষ স্বীকার তো রেকর্ড হয়ে গেছে, এটা কি? জুডিশিয়াল কনফেশন। কিছুদিন পরে গিয়ে আইনজীবীর মাধ্যমে দরখাস্ত দিয়েছেন যে আমি যে দোষ স্বীকারটা করছি এটা হলো ভয় ভীতি পাই করছিলাম, না বুঝে করছিলাম, আমারে প্রতিশ্রুতি দিয়ে আমারে করানো হয়েছিল, আমি যে দোষ স্বীকারটা করছি আমি আমার দোষ স্বীকার এখন প্রত্যাহার চাই। আপনি তো যাচ্ছেন, করবে কি করবে না কার এখতিয়ার? আদালতের এখতিয়ার। তাহলে এই যে যে আপনি একবার জুডিশিয়াল কনফেশন দেওয়ার পরে যে প্রত্যাহারটা চাইতেছেন, এটারে বলে প্রত্যাহারিত দোষ স্বীকার বা রেট্রাক্টেড কনফেশন। বুঝতে পারছেন? তাহলে দোষ স্বীকার কত প্রকার? 3 প্রকার। জুডিশিয়াল মানে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে বা আদালতের কাছে। এক্সট্রা জুডিশিয়াল মানে কার কাছে? বিচারক বা আদালত ছাড়া অন্য কারো কাছে। আর রেট্রাক্টেড মানে একবার জুডিশিয়াল কনফেশন করছেন, তারপরে সেটা কি করছেন? প্রত্যাহার করছেন। বুঝছেন? তো এখন আমরা একটু চলে আসি ভাই, যে দোষ স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হতে পারে। মানে আপনি দোষ স্বীকার করছেন বাট তারপরও ম্যাজিস্ট্রেটের কাছেই করছেন, বাট তারপরও এটা প্রাসঙ্গিক হবে না।
আইনের সাক্ষ্য আইনের 24 থেকে 26 ধারায় কোন কোন অবস্থায় আসামির অপরাধমূলক স্বীকারোক্তি সাক্ষ্য হিসেবে গোল দিবেন অপ্রাসঙ্গিক তা বলা হয়েছে? কত কত ধারায়? 24 থেকে 26। 24 থেকে 26। তো প্রথমে দেখেন 24 ধারায় বিধান করা হয়েছে অভিযুক্ত কর্তৃক প্রদত্ত অপরাধমূলক স্বীকারোক্তি ফৌজদারি কার্যধারায় অপ্রাসঙ্গিক যদি আদালতের নিকট মনে হয় যে অপরাধমূলক স্বীকারোক্তি গোল দেবেন প্ররোচনা, ইনডিউসমেন্ট, হুমকি, থ্রেট বা প্রতিশ্রুতি বা প্রমিস দ্বারা গ্রহণ করা হয়েছে। 3টা গোল দেবেন, প্ররোচনা একটা, ইনডিউসমেন্ট, হুমকিতে, থ্রেটে একটা, আর একটা হলো প্রতিশ্রুতিতে। 24 ধারায় কি বলবে আমি একটু বুঝাই দিই। ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই দোষ স্বীকার ম্যাজিস্ট্রেটের কাছে এসে আসামি করতেছে, বাট সে আর একজনের দ্বারা প্ররোচিত হয়ে করতেছে, বা হুমকিতে করতেছে, বা প্রতিশ্রুতি পেয়ে করতেছে। প্রতিশ্রুতি পেয়ে করতেছে মানে হলো আসামিরে বলে দিছে যে তুই, আমি তো হত্যা করছি, আমারে বাঁচা, তুই দোষ স্বীকার কর, তুই দোষ স্বীকার কর, তোর 5 কোটি দেওয়ানি, তুই বল যে এই হত্যা তুই করছিস, ঠিক আছে? বা হুমকি দিছে, বাংলা সিনেমায় দেখেন না যে তোমার মা আর বোনরে কিন্তু এই জায়গা আটকায় রাখলাম, তুমি যাই দোষ স্বীকার করো। তাহলে প্রতিশ্রুতি, হুমকি বা প্ররোচনা এর মাধ্যমে যদি দোষ স্বীকার করা হয় সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা অপ্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের কত ধারায়? 24। মনে রাখতে হবে 3টা: প্ররোচনা, ইনডিউসমেন্ট, হুমকি কি, থ্রেট, প্রতিশ্রুতি কি, প্রমিস। এই 3টা উপাদান থাকলে দোষ স্বীকার গ্রহণযোগ্য হবে না। কত ধারা? 24। আর 24-এর উল্টা হলো 28। যখন এই 3টা না থাকবে তখন গ্রহণযোগ্য হবে। 28 ধারায় বলা হয়েছে এমন প্ররোচনা, হুমকি বা প্রতিশ্রুতি অপসারণের পর প্রদত্ত অনুরূপ দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। তাহলে 24 আর 28 আমরা এক জোড়া মনে রাখবো। প্ররোচনা, হুমকি, প্রতিশ্রুতি থাকলে গ্রহণযোগ্য হবে না 24, আর এই 3টা না থাকলে গ্রহণযোগ্য হবে কত? 28। বুঝতে পারছেন? এই আখিলুর সাহেব, স্যার 24 আর 28-এ কি বলছে বলেন? স্যার 24-এ বলছে যে প্ররোচনা, হুম হুমকি, প্রতিশ্রুতি এই 3টা যদি না থাকে হুম বলেন বলেন, ওনারা বলতে তাহলে গ্রহণযোগ্য হবে। হুম। আর 28-এ? 28-এ এর বিপরীত থাকলে 28-এ উল্টে গেছে, উল্টে গেছে নাকি? এ মাহবুব সাহেব, এ আই মাহবুব, আপনি বলেন 24 আর 28-এ কি বলছে? আপনি কি ধ্যানে আছেন নাকি? স্যার 24-এ বলছে প্রশ্ন কি হ্যাঁ প্রতিশ্রুতি হ্যাঁ থাকলে গ্রহণযোগ্য হবে না, আর 3টা যদি না থাকে তাহলে গ্রহণযোগ্য হবে। কত? 28। এই তো কথা, ঠিক। তো আমরা চলে আসি 25 ধারায়। দেখেন 25 ধারা, 24 আর 28 আশা করি বুঝতে পারছেন। 25 ধারা দেখেন, পুলিশ কর্মকর্তার নিকট প্রদত্ত কোনো দোষ স্বীকারোক্তি কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। যদি কোনো দোষ স্বীকার করা হয় পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে, একজন হত্যা করার পরে থানায় গিয়ে বলতেছে যে আমি অমুকরে হত্যা করছি, তো এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখন আপনি বলেন যে স্যার তাইলে কি গ্রেফতার করবে না? হ্যাঁ, গ্রেফতার তো তারা অবশ্যই করবে, কিন্তু এই যে যে পুলিশের কাছে গিয়ে যে সে দোষ স্বীকার করলো এটা পরবর্তীতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ পুলিশের কাছে দোষ স্বীকারের কোনো আইনগত ভিত্তি নেই। তাহলে বলতে পারে যে তাদের গ্রেফতার করবে কে? গ্রেফতার করবে তো মামলার সূচনা হলো। আমলযোগ্য অপরাধ যদি করে পুলিশ তো অবশ্যই তারা গ্রেফতার করতে পারে, মামলা হবে, গ্রেফতার করবে, ওই মামলায় তার বিচার হবে, সেটা পরের কথা। বাট এই যে যে সে দোষ স্বীকার করলো, এই দোষ স্বীকার সেটা আইনগত ভাবে গ্রহণযোগ্য হবে না। কত ধারা? 25। তাহলে পুলিশের কাছে দোষ স্বীকারের কোনো আইনগত ভিত্তি নাই। কত? 25। আচ্ছা, এবার আমরা চলে এসেছি 26 ধারায়। 26 ধারায় বিধান করা হয়েছে গোল দিবেন পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অভিযুক্ত কর্তৃক প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। অতএব অতঃপর 26 ধারায় বলা হয়েছে পুলিশ অফিসারের হেফাজতে থাকাকালে কোনো ব্যক্তি দোষ স্বীকারোক্তি করলে তা যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়, তবে তা উক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। এই ধারাটার অর্থ আমাদের বুঝতে হবে। অর্থ হলো যে ধরেন 25-এ তো বললোই যে পুলিশের কাছে দোষ স্বীকারের কোনো আইনগত ভিত্তি নাই। আবার 26-এও পুলিশের কথা বলতেছে, বাট পার্থক্য আছে সূক্ষ্ম। 26-এ বলছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যে পুলিশের কাছে দোষ স্বীকার করছেন তা না। পুলিশের কাছে দোষ স্বীকার করলে তো গ্রহণযোগ্য হবেই না, এটা তো 25-এ বলেই দিছে।
ধরেন 26-এ বলছে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় 5 জন আসামিকে গ্রেফতার করছে, তারা পুলিশের একটা সেলে আছে, ওই যে আমার মানে রুমে আছে যে, এখন ওই জায়গায় একজন আর একজনের সাথে সুখ দুঃখের আলাপ করতেছে যে তুই হত্যা কয়টা করছিস, আমি তো অমুক 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 রে করছি, আমি অমুক 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 রে করছি, মানে নিজেদের দোষ একজন আর একজনের কাছে কি স্বীকার করতেছে, এটা গ্রহণযোগ্য হবে না। কেন? সে এখন কোথায় আছে? পুলিশ হেফাজতে আছে। এখন যদি বলেন স্যার পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পুলিশের কাছে দোষ স্বীকার করলে, ভাই পুলিশের কাছে তো গ্রহণযোগ্য কখনোই হবে না, সেটা কোথায় বলে দিছে? 25-এ। আর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি অন্য কোনো ব্যক্তির কাছেও করেন, সেটাও কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এখন পরের লাইনে বলছে পুলিশ হেফাজতে থাকাকালে কোনো দোষ স্বীকারোক্তি করলে তা যদি ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়, কি বলছে? ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে না হয়, তাহলে এখানে একটা সন্দেহ তৈরি হয়, তার মানে কি ম্যাজিস্ট্রেট থাকলে কি পুলিশের কাছে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য না? ম্যাজিস্ট্রেট থাকলেও গ্রহণযোগ্য না, তবে ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য। বুঝেন কিনা? ধরেন পুলিশ হেফাজতে আছে, ম্যাজিস্ট্রেট সামনে আছে, কেউ যদি পুলিশের কাছে দোষ স্বীকার করে গ্রহণযোগ্য হবে না, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে করলে গ্রহণযোগ্য হবে। বুঝেন কিনা? তাহলে সহজ কথা, পুলিশের কাছে দোষ স্বীকার কখনোই গ্রহণযোগ্য না। কত? 25। আর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি অন্য কারো কাছে করি গ্রহণযোগ্য না, তবে ম্যাজিস্ট্রেট থাকলে ম্যাজিস্ট্রেটের কাছে করলে গ্রহণ। বুঝছেন? কিন্তু যদি বলে যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি পুলিশের কাছে দোষ স্বীকার করে গ্রহণযোগ্য হবে? হবে না, পুলিশের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। আখিরুল, স্যার 25 আর 26-এর পার্থক্য কি তাহলে বলে? 25-এর কাছে বলছে পুলিশের কাছে যদি দোষ স্বীকার করে তাহলে গ্রহণযোগ্য হবে না। জি। আর 26-এ বলছে পুলিশের সামনে যদি করে তাতেও হবে না, কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে করে। ম্যাজিস্ট্রেটের সামনে কার কাছে করবে? পুলিশের কাছে? ম্যাজিস্ট্রেটের সামনে মিলন কি বলেন, উনার বলতে দেন। পুলিশ ম্যাজিস্ট্রেটের সামনে থাকলে করলে হবে না, আলাদা ম্যাজিস্ট্রেটের সামনে করলে সেটি হবে স্যার। দর্শক পুলিশের কাছে, সহজ কথা মনে রাখেন, পুলিশের কাছে দোষ স্বীকার করলে কোনোদিনই গ্রহণযোগ্য হবে না। পুলিশ হেফাজতে থাকা অবস্থায়, হেফাজতে মানে কি গ্রেফতার করতে থানায় আছে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি অন্য কারো কাছে করে তাও গ্রহণযোগ্য হবে না। সহজ কথা, এটা হেফাজতের কথা আসলে কত? 26। তবে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় যদি ম্যাজিস্ট্রেটের কাছে করে তাহলে সেটা কি কি বলেন? আচ্ছা, এখন পীযুষ পীযুষ শোনা আসে নাই না? আচ্ছা দেখেন, দেখেন 26 ধারাটি প্রযোজ্য হবে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকারোক্তি করা হলে, অর্থাৎ পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট দোষ স্বীকারোক্তি প্রদান করা হলে অনুরূপ দোষ স্বীকারোক্তি অপ্রাসঙ্গিক হবে যদি উক্ত দোষ স্বীকারোক্তি পুলিশ অফিসারের হেফাজতে থাকা অবস্থায় এবং ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ব্যতীত প্রদত্ত হয়। তাহলে 25 আর 26-এর পার্থক্য অলরেডি বলছি, এই জায়গায় আর আমি আলোচনা করলাম না। আপনি মনে রাখবেন যে পুলিশের কাছে দোষ স্বীকার ইহজন্মে গ্রহণযোগ্য হবে না, তাতে ম্যাজিস্ট্রেট থাক বা না থাক। আমরা চলে আসি 1 নম্বর প্রশ্ন, যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 28 ধারা অনুযায়ী প্রতিশ্রুতি ভীতি প্রলোভনজনিত ধারণা, প্রতিশ্রুতি ভীতি বা প্রলোভনজনিত ধারণা অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি কি প্রাসঙ্গিক? কত ধারায় বলেন, বলতে পারেন? 28। এই তিনটা যদি না থাকে গ্রহণযোগ্য 28, আর এই তিনটা যদি থাকে 24 ধারায় গ্রহণযোগ্য। 2020 সালে একটা প্রশ্ন আসছে, দেখেন 2020 সালের প্রশ্নটা পড়ি, 3 নাম্বার, বা আপনাদের বইতে মিলবে হয়তো। দ্য এভিডেন্স অ্যাক্ট এর 1872-এর 24 ধারা অনুযায়ী কনফেশন কজড বাই ড্যাশ ইজ ইররিলেভেন্ট ইন ক্রিমিনাল প্রসিডিং। ইনডিউসমেন্ট, থ্রেট, প্রমিস সবগুলোই সঠিক। আগে আমরা এই এই ভাষাটা বুঝি, কনফেশন কজড বাই মানে কনফেশন করা হয়েছে, কনফেশন করা হয়েছে কজড বাই ড্যাশ ইজ, ড্যাশ মানে কি কি, ইনডিউসমেন্ট মানে কি প্ররোচনা, থ্রেট মানে হুমকি, আর প্রমিস মানে প্রতিশ্রুতি। ইজ ইররিলেভেন্ট, ইররিলেভেন্ট মানে হলো অপ্রাসঙ্গিক। তাহলে এই তিনটা যদি থাকে তাহলে কি অপ্রাসঙ্গিক। কত দাঁড়ায়? 24। আর এই জায়গায় সেম কথাটা যদি কনফেশন কজড বাই ড্যাশ বাই ইজ রিলেভেন্ট মানে এইগুলো ছাড়া গ্রহণযোগ্য হবে, তাহলে কত দ্বারা হতো? 28। বুঝছেন? তারপরে আমরা পরের প্রশ্নটা দেখি, সেটা হলো যে 7 সালের প্রশ্ন, এটা আছে,
জুডিশিয়াল কনফেশন হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত আসামির দোষ স্বীকার। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করে সেটাকে কি বলে? জুডিশিয়াল কনফেশন। বুঝছেন? এখানে সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা দেখেন, এই জায়গা বলছে যে সাক্ষ্য আইনের অধীন দোষ স্বীকারোক্তি কত প্রকার, এই জায়গা উত্তর বলছে 2 প্রকার। অ্যাকচুয়ালি দোষ স্বীকারোক্তির কোনো প্রকারভেদ আসবে না ভাই। দোষ স্বীকারোক্তি আমরা 3 প্রকার ওই জায়গা পড়ছি, আরো 2 প্রকার আছে, সেটা একটু বলি। একটা হলো একটা একটা লেখেন ইনকালপেটরি কনফেশন। আমি বলে দিই, দেখেন ইনকালপেটরি, INCUL, ইনকাল, PA, যে কোনো এক জায়গায় লেখেন INCUL, PATORY, ইনকালপেটরি কনফেশন। লেখছেন? INCUL, PATORY, ইনকালপেটরি কনফেশন। হাইপেন দিয়ে সামনে লেখেন নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে। নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে, সামনে লেখেন নিজেকে জড়িয়ে দোষ স্বীকার করলে। আর তার নিচে লেখেন এক্স কালপেটরি কনফেশন, জাস্ট টা আর কালপেটরি বানান একই, সেম এক্স এক্স। এক্স কালপেটরি, ইন বাদ দিয়ে এক্স হবে, এক্স এক্স কালপেটরি কনফেশন। এটার অর্থ হলো নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করলে, নিজেকে না জড়িয়ে দোষ স্বীকার করলে। তাহলে নিজেকে জড়িয়ে করলে সেটাকে বলে ইনকালপেটরি কনফেশন, আর নিজেকে না জড়িয়ে করলে বলে এক্সকালপেটরি কনফেশন। আমি যদি এইভাবে বলি ইনকালপেটরি, আমি বললাম যে আমি তো ছিলামই, আমার সাথে নির্মল, আকিনুর, মিলন, শাকিল এরাও আমার সাথে অপরাধ করছে, এরাও বাংলাদেশ বার কাউন্সিল ভাঙচুর করছে, এটা হলো ইনকালপেটরি। আর যদি বলি যে আমি ছিলাম না কিন্তু অমুক 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 ভাঙচুর করছে, এটা কি? এক্সকালপেটরি। বুঝছেন? হ্যাঁ, ওই গবেষণায় পরে যাই, আপাতত এতটুকু মনে রাখেন যে নিজেরে জড়াইয়া দোষ স্বীকার করলে, আর একটা হলো নিজেরে না জড়াইয়া দোষ স্বীকার করলে। এখন এক্সকালপেটরি যে স্বীকৃতি তা না, এটা কনফেশনও হতে পারে, যেহেতু ফেরদৌস সাহেব প্রশ্ন করেই ফেলছে। ধরেন একজন ব্যক্তি হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত, এখন মানে পাঁচজন হত্যাকাণ্ডের জন্য অভিযুক্ত। এখন আহ সে যদি বলে যে ওর অনার আমি তো সরাসরি হত্যা করি নাই, আমি ওনাদের সাথে ছিলাম, আমি পাহারা দিচ্ছিলাম, হত্যা করছে অমুক অমুক অমুক। বুঝেন কিনা? তাহলে আমি তো এই জায়গা সাথে থাকাও তো কি দোষ না? অবশ্যই দোষ, কিন্তু আমি স্বীকারটা করতেছি কিভাবে? নিজেরে না জড়াইয়া যে অমুক 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 করছে। বুঝছেন? তো এটা হচ্ছে কি? এক্সকালপেটরি। আর যদি আমি বলি যে আমিও হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করছি, এটা হচ্ছে কি? ইনকালপেটরি। আচ্ছা, তো এখানে সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন, সবগুলাই গুরুত্বপূর্ণ মোটামুটি ইনশাল্লাহ। আহ একেবারে এবার আমরা চলে এসেছি 27 ধারা। 27 ধারা লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে বা ভাইভাতে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে যে অভিযুক্ত ব্যক্তির নিকটতে প্রাপ্ত তথ্য যতটুকু প্রমাণ করা যেতে পারে। 27 ধারা বলছে যে পুলিশের কাছে দোষ স্বীকার কি কোনোদিনও গ্রহণযোগ্য হবে না? পুলিশের কাছে দোষ স্বীকার তো গ্রহণযোগ্য না, এটা জানি। এখন প্রশ্ন হলো কোনোদিনও কি গ্রহণযোগ্য হবে কিনা। 25-26 তো গ্রহণযোগ্য না। 27 ধারাটা আমরা পড়বো, তার আগে বুঝেন। 27 ধারায় বলছে যে যদি দোষ স্বীকার অনুসারে বা পুলিশের কাছে কোনো তথ্য অনুসারে যদি কোনো আলামত উদ্ধার করা হয়, ততটুকু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। একজন আসামি বলল যে আমি অমুক 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 রে হত্যা করছি, পুলিশের কাছে যে স্বীকার করতেছে এটা গ্রহণযোগ্য না। কিন্তু বললো যে হত্যা করার পর লাশ আমি অমুক জায়গা পুঁতে পুঁতে রাখছি, বা যে ছুরি দিয়ে হত্যা করছিলাম এই ছুরি অমুক নদীতে ফেলে দিছি, তো তার এই তথ্য অনুসারে যদি ওই লাশ উদ্ধার করে
বা ওই ছুরি উদ্ধার করে বা ওই অস্ত্র উদ্ধার করে, এই 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 তথ্যটুকু প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 27 ধারায়। তাহলে পুলিশের কাছে দোষ স্বীকার 25-26-এ গ্রহণযোগ্য না, বাট গ্রহণযোগ্য কোন ক্ষেত্রে? 27 ধারায়। এবার আমরা 27 ধারা পড়বো, দেখেন 25 ও 26 ধারা ব্যতিক্রম হলো কত ধারা? 27 ধারায়। 27 ধারায় বিধান করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য কতটুকু প্রমাণ করা যেতে পারে। সাক্ষ্য আইনের 27 ধারা অনুযায়ী আসামি পুলিশের নিকট যে তথ্য প্রদান করে তার উপর ভিত্তি করে মামলার কোনো বিষয়ে সত্যতা উদ্ঘাটন বা আলামত উদ্ধার করা হলে উক্ত তথ্য কি হবে? প্রাসঙ্গিক হবে। এটা গোল দেবেন, সত্য উদ্ঘাটন বা কি আলামত উদ্ধার করা হলে উক্ত তথ্য কি হবে? প্রাসঙ্গিক হবে। তো আমরা এখানে একটু চলে এসে আবশ্যিক শর্তসমূহ। পুলিশের নিকট অভিযুক্ত ব্যক্তি প্রদত্ত কোনো তথ্য 27 ধারা অনুসারে প্রাসঙ্গিক হতে পারে যদি নিম্নলিখিত শর্তসমূহ পূরণ হয়। কি কি দেখেন? কোনো অপরাধে অভিযুক্ত হতে হবে, উক্ত অভিযুক্ত ব্যক্তির নিকট হতে তথ্যটি কি হতে হবে? প্রাপ্ত হতে হবে। অভিযুক্ত ব্যক্তি পুলিশ কাস্টডিতে বা পুলিশ, এটা আন্ডারলাইন করেন, পুলিশ কাস্টডিতে বা হেফাজতে থাকা অবস্থায় এমন তথ্য প্রকাশ করবে। সে এটা প্রকাশ করছে কখন? যখন সে পুলিশ কাস্টডিতে ছিল বা পুলিশ হেফাজতে ছিল। প্রাপ্ত তথ্য অনুসারে আন্ডারলাইন করবেন, কোনো বিষয় বা আলামত উদ্ঘাটন বা আবিষ্কার হতে হবে। ওই তথ্য অনুসারে কি উদ্ঘাটন হইতে হবে? কোনো আলামত। উদ্ধারকৃত বিষয় অবশ্যই অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে। এটা অবশ্যই কি হতে হবে? কোনো অপরাধের সাথে সম্পর্কিত হতে হবে। পুরাতন বইতে নাই, বাট শুনেন, না থাকলে সমস্যা নাই, বই কেনার দরকার নাই, যতটুকু আছে এতটুকু এনাফ। কিনলে আপনাদের মাথা ঘোলাই যাবে, এই মুহূর্তে কিনবেন না। অনেকেই লোভ সামলাইতে পারে না, আমার দিনেশ বই 3 কেন একসাথে খুলে, এটা তার সমস্যা। বাট যদি আমার অপিনিয়ন নেন, কেনার দরকার নাই, যতটুকু নতুন মনে হবে ততটুকু পাশে লিখে নেবেন, শেষ। দেখেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং অন্যান্য বনাম রাষ্ট্র 1987 এই মামলায় বলছে যে এই মামলায় অভিযুক্ত জমির উদ্দিন তদন্তকারী কর্মকর্তার নিকট বিবৃতি প্রদান করেছিল। উক্ত তদন্তকারী কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছিল যে অভিযুক্ত জমির উদ্দিন এবং শঙ্কর মাহমুদ আমার নিকট দোষ স্বীকারোক্তি দিয়েছিল যে তারা হাজী ইয়াসিন এবং অন্যান্য 5 জনকে হত্যা করেছে। উক্ত মৃতদেহগুলো অভিযুক্ত মেহের আলীর হলুদের মাঠে কবর দিয়েছে। অতঃপর তারা আমাকে উক্ত মাঠে নিয়ে যায় এবং উক্ত কবর দেখায়, সেখান থেকে 6টি মানুষের কঙ্কাল উদ্ধার করা হয়। তাহলে তারা এসে পুলিশের কাছে যে দোষ স্বীকার করলো এটা গ্রহণযোগ্য না, বাট তাদের কথিত তথ্য মতে যে 6টা কঙ্কাল উদ্ধার করলো ততটুকু সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কত দ্বারা? এবং আমরা যখন পড়ছিলাম যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, কত দ্বারায়? 60 ধারায়। 60 ধারার ব্যতিক্রম পড়ছিলাম রেস গেস্টি, অ্যাডমিশন কনফেশন আর 32 আর 33। এই যে দেখেন, অ্যাডমিশন কনফেশনের ক্ষেত্রে কখন এটা প্রাসঙ্গিক হচ্ছে? এই যে পুলিশের কাছে বলছে, পুলিশ এই যে আদালতে সে সাক্ষ্য দিচ্ছে যে অমুক বলছে যে তারা 6 জনকে হত্যা করছে, পরে তাদের কথা শুনে আমরা ঘটনাস্থলে গেলে 6টা কঙ্কাল পাই। মানে শোনা সাক্ষ্য এই জায়গা কি হচ্ছে? গ্রহণযোগ্য হচ্ছে। তো এখন কথা হলো যে তাহলে 25, 26, 27-এর পার্থক্য আপনারা বুঝছেন কিনা? পুলিশের কাছে দোষ স্বীকার গ্রহণযোগ্য না 25, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অন্য কারো কাছে করলেও গ্রহণযোগ্য না কত? 26। আর যদি পুলিশের কাছে দোষ স্বীকার করছেন, আপনার দোষ স্বীকার অনুসারে কোনো আলামত উদ্ধার হয়, যতটুকু আলামত উদ্ধার হবে ততটুকু গ্রহণযোগ্য। এটা বলছে কত? বুঝছেন? তাহলে এই বক্তব্যের অংশ ছিল 2টা। প্রথম অংশ ছিল যে অমুক অমুকরে হত্যা করছে, এটা গ্রহণযোগ্য না, কিন্তু গ্রহণযোগ্য কতটুকু হবে? ওই যে 6টা কঙ্কাল যে উদ্ধার করছে এটা গ্রহণযোগ্য। বুঝছেন? আচ্ছা, তো আমরা জেনে রাখা ভালো, তো চলে আসি। দেখেন, জেনে রাখা ভালো, 27 ধারায় প্রদত্ত দোষ স্বীকারোক্তি হওয়ার প্রদত্ত তথ্যটি দোষ স্বীকারোক্তি হওয়ার প্রয়োজন নাই। আন্ডারলাইন করে 3টা স্টার দেন। প্রাপ্ত তথ্যটি দোষ স্বীকারোক্তি হতেও পারে, আবার কি নাও পারে। মানে আপনি 27 ধারায় যে দোষ স্বীকারোক্তিটা, এটা দোষ স্বীকারোক্তি হতেও পারে আবার নাও পারে। মানে কেউ সাক্ষী এসে বললেও আলামত উদ্ধার করলে 27 ধারায় প্রাসঙ্গিক। আবার আসামি দোষ স্বীকার হতেই যে হবে এমন কোনো কথা নাই, তার কথা অনুসারে কোনো কিছু উদ্ধার করলেই সেটা প্রাসঙ্গিক। সো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, সেটা হলো যে পুলিশের কাছে তথ্য মতে কোনো আলামত উদ্ধার হলে ততটুকু প্রাসঙ্গিক। এই যে পুলিশের কাছে তথ্যটা দিল, এটা কি কনফেশন হবেই কিনা? কনফেশন হতেও পারে, আবার কি নাও পারে। বুঝছেন? তারপরে দেখেন পরের পরের পয়েন্টটা, দোষ স্বীকার একটি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়ভাবে প্রতিশ্রুতি ইত্যাদির দরুন তা অপ্রাসঙ্গিক হবে না। গতকাল একটা পেজ দিছিলাম, পান নাই কে কে?
গতকাল একটা পেজ দিছিলাম, নাইম কাজী আসছিলেন? আসেন নাই। আচ্ছা, আমি একটা পেজ দিচ্ছি, দেখেন ওই পেজে এই ধারাটা আছে। একটু অপেক্ষা করেন, দেই, ওয়েট। আচ্ছা, তার আগে একটু বলে রাখি, আমরা কিন্তু 28 ধারা পর্যন্ত পড়ে ফেলেছি। যে কনফেশনের সংজ্ঞা পড়লাম, যদি হুমকি ভয়ভীতি থাকে কনফেশন গ্রহণযোগ্য হবে না। 24, হুমকি ভয়ভীতি না থাকলে গ্রহণযোগ্য হবে। 28, পুলিশের কাছে দিলে গ্রহণযোগ্য হবে না। 25, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় গ্রহণযোগ্য হবে না। 26, পুলিশের কাছে কনফেশন দিলে যদি আলামত উদ্ধার হয়, যতটুকু আলামত উদ্ধার হচ্ছে ততটুকু গ্রহণযোগ্য হবে। কত? 27। তার মানে 25 থেকে 28 পর্যন্ত, কিন্তু 24 থেকে 28 পর্যন্ত আমাদের শেষ। এখন এখানে 29 ধারাটা একটু পড়ি, দেখেন। 29 ধারায় বলেছে যে 29 ধারা অনুসারে দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয়, কেবলমাত্র এই কারণে এটা অপ্রাসঙ্গিক হবে না। ভাষাটা একটু অন্যরকম মনে হতে পারে। দোষ স্বীকার যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয়, কেবলমাত্র এই কারণে অপ্রাসঙ্গিক হবে না। এখন এই কারণটা কি? এই কারণটা যে 1 নাম্বার তার আগে ইংলিশ ভার্সনটা দেখেন। কনফেশন আদারওয়াইজ রেলিভেন্ট, নট টু বিকাম ইরেলিভেন্ট বিকজ অফ প্রমিজারি অফ সেক্রেসি এটসেট্রা। সেক্রেসি মানে হলো গোপনীয়তা। এই যে দেখেন 1 নাম্বার, গোপনীয়তার প্রতিশ্রুতিতে এটা করা হয়েছে। গোপনীয়তার প্রতিশ্রুতি মানে হলো মিলন একটা অপরাধ করে আখিনুরের কাছে স্বীকার করছে যে আখিনুর দোস্ত, অপরাধ তো এটা করে ফেলাইছি, কিন্তু তুমি কারো কাছে কইও না। তাহলে এই জায়গা কি প্রতিশ্রুতি দিচ্ছে? গোপনীয়তা। এখন আখিনুর যদি বলে ফেলে, এটা অপ্রাসঙ্গিক হবে না। মিলনের বিরুদ্ধে মামলা হলো এবং আখিনুর যদি বলে যে রোনার অমুক কিন্তু ঠিকই আমার কাছে এই কথা বলছে, তাহলে এটা কি হবে? প্রাসঙ্গিক হবে। তার মানে দোষ স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক হয়, শুধুমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতি দ্বারা অপ্রাসঙ্গিক হবে না। গোপনীয়তা ভঙ্গ করে যদি বললে সমস্যা নাই। তারপরেরটা দেখেন, অভিযুক্ত ব্যক্তির উপর প্রতারণা করে সেটা আদায় করা হয়েছে। কি করে? প্রতারণা করে। প্রতারণা করে অনেক সময় আমরা বলি যে তোমার তো অমুক জায়গায় দেখলাম পার্কে বসে আছো, বা অমুকটা দেখলাম যে গরু একটা নিয়ে যাচ্ছ, তো বলতে যে ভাই গরু তো নিছি, কাউরে কেউ না, তোমারে অর্ধেক দিবানি। তো এই যে যে আপনি যে তার সাথে প্রতারণা করলেন, সে যে স্বীকার করলো, এটাও প্রাসঙ্গিক। কত ধারায়? 29 ধারায়। 29 ধারায়। বুঝতে পারছেন? এই নির্মলে যদি বাসায় পড়তে বলে যে প্রাইভেটে আসার পথে তুমি অমুক জায়গা গেছিলা, আমি বললাম যে ভুল হয়ে গেছে, আর যাবো না নে। এই যে নির্মল যে স্বীকার করলো, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 29 ধারায়। দেখেন 3 নাম্বার, অভিযুক্ত ব্যক্তি মাতাল অবস্থায় এটা করেছে। কোন ব্যক্তি যদি মাতাল অবস্থায় স্বীকার করে, এখন আপনি বলতে পারেন স্যার মাতালই যদি হয় তাহলে তার কথা গ্রহণযোগ্য হবে কেন? মাতাল হলে অনেক ক্ষেত্রে মানুষ বলতে থাকে বলতে থাকে পেটের কথা, মন মাথার কথা, যত যা আছে সব একে একে বের হয়ে যায়। সো মাতাল অবস্থায়ও এটা প্রাসঙ্গিক হতে পারে। কত ধারায়? 29 ধারায়। তাহলে আমরা কি পেলাম? গোপনীয়তা, প্রতারণা, আর কি? মাতাল। এই 3টা হলেই হবে, আর দরকার নাই। আমরা উদাহরণটা একটু পড়ি, দেখেন উদাহরণ। উদাহরণ 1, যদি কারো নিকট প্রকাশ না করে তবে রহিম করিমকে একটি গোপন সংবাদ দিবে জানালো। উত্তরে করিম সেটা কাউকে জানাবে না অঙ্গীকার করলো। তখন রহিম করিমকে বলল সে আব্দুলকে হত্যা করেছে। রহিমের এই অপরাধ স্বীকারোক্তি যদি অন্যভাবে প্রাসঙ্গিক হয়, যদি কি হয়? অন্যভাবে প্রাসঙ্গিক হয়, তবে গোপনীয়ভাবে প্রতিশ্রুতি যে এটা করা হয়েছিল শুধু এই কারণে এটা কি হবে না? অপ্রাসঙ্গিক হবে না। করিম গোপনীয়তার অঙ্গীকার ভঙ্গ করে রহিমের স্বীকারোক্তি বিষয়ে আদালতে সাক্ষ্য দিলে তা প্রাসঙ্গিক এবং গ্রহণীয় হবে। বুঝছেন? প্রাসঙ্গিক এবং কি হবে? গ্রহণীয় হবে। ঠিক আছে। 2 নাম্বারটা পড়ি। রহিমের এক বন্ধু এসে বলল সর্বনাশ হয়েছে, তুমি আব্দুলকে খুন করেছো। এই সংবাদ তোমার শ্যালক পুলিশকে বলে দিয়েছে, যে তোমার শ্যালক তো কাজ করে ফেলাইছে, তুমি যা করছো সব পুলিশে বলে দিছে। এই সংবাদ পড়ে রহিম কিভাবে আব্দুলকে খুন করেছে তা সব খুলে বলল। রহিমের এই স্বীকারোক্তি প্রতারণা করে আদায় করা হয়েছে বলে অপ্রাসঙ্গিক হবে না। প্রতারণা করে আদায় করা হয়েছে বলে সেটা কি হবে না? অপ্রাসঙ্গিক হবে। তাহলে 29 ধারা, এই জায়গা যারা আছেন কে বলতে পারবেন বলেন? নির্মল, স্যার 29 ধারা কি আছে বলেন দি। স্যার 29 জায়গায় বলছে যে
উম, যদি কোনো ব্যক্তি অন্য কারো কাছে মানে গোপনীয়তার সংবাদে অথবা প্রতারণা করে অথবা মাতাল অবস্থায় যদি কোনো কিছু স্বীকার করে তাহলে এটা গ্রহণযোগ্য হবে। অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হলে শুধুমাত্র গোপনীয়তা, প্রতারণা বা মাতলামির কারণে অপ্রাসঙ্গিক হবে না। কত ধারা? 29 ধারা। কখনোই প্রশ্ন আসে নাই, আসার খুব বেশি সম্ভাবনা আছে, সো একটু মনে রাখবেন। আমরা বিগত বছর প্রশ্ন পড়ি, কেউ না বুঝলে অনলাইন অফলাইনে কেউ না বুঝলে প্রশ্ন করেন। পুলিশের নিকট আসামি স্বীকারোক্তি কোন ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হতে হবে? কোন ক্ষেত্রে? স্বীকারোক্তি মতে কি উত্তর হলে? আলামত উদ্ধার হলে। সাক্ষ্য আইনে 27 ধারায় কোন বিষয় বর্ণিত আছে? স্বীকারোক্তি মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসেবে কি হবে? গ্রহণযোগ্য হবে। এই তানভীর সাহেব, আলামত উদ্ধারের একটা উদাহরণ দেন। হ্যাঁ, একটা উদাহরণ দেন। মিলন ভাই আকিনুর ভাইরে ফোন করলো চুরির মাধ্যমে, ওই চুরিটা লুকায় রাখছে, ওইটা উদ্ধার হইলো, ওইটাই আলামত। এখন কে স্বীকৃতি কে কার কাছে দিছে সেটা বলেন। স্বীকৃতি কার কাছে দিছে? স্বীকৃতি তো স্যার অবশ্যই বিচারকের সামনে দিতে হবে। বাংলাদেশ 27 ধারায় আলামত উদ্ধার করবে কে? পুলিশ। তাহলে স্বীকারোক্তি কার কাছে দিবে? পুলিশের কাছে। কে স্বীকারোক্তি দিবে? অভিযুক্ত। বুঝেন কিনা? ধরেন আপনারা যে উদাহরণ দিলে বুঝবেন সেটা দিই। আপনার গাছে অনেক কদবেল ছিল, এই কদবেল আইসে চোরে চুরি করে নিয়ে গেছে, এবং চুরি করার পরে সে 164 এসে বলছে যে তানবিন সাহেবদের বাসায় কদবেল আমরা চুরি করছি, এবং এই কদবেল অমুক জায়গায় অমুক রুমে রেখে আসছি। তাহলে আপনার ওই ওই চোরের তথ্য মতে যদি ওই 1 মণ কদবেল উদ্ধার করে, তাহলে ওই কদবেল যে আলামত উদ্ধার করলো অতটুকু স্বীকারোক্তি, অতটুকু 27 ধারায় কি প্রাসঙ্গিক। আলামত উদ্ধার হলে সেটা প্রাসঙ্গিক। বুঝছেন? এই নির্মল সাহেব, স্যার, সেলফ প্র্যাকটিসের 5 নাম্বার প্রশ্নটা জোরে পড়েন। মনে যত জ্বালা আছে এই প্রশ্ন পড়ার মধ্যে দিয়ে বের করে দিবেন, জোরে করে পড়েন। এই তদন্তকালে একজন পুলিশ কর্মকর্তার কাছে প্রকাশ করে যে হুম সে গুলি করে বিকে খুন করেছে। হুম খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি হুম অস্ত্রটি এর দেখানো মতে নিকটবর্তী একটি জঙ্গল থেকে উদ্ধার হয়। হুম এই ক্ষেত্রে নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? হুম। এখন এই বক্তব্য স্যার এটা বলা লাগবে না, এমনিও বোঝা যাবে। ওই বাবা, এ- বলা যাবে না। এ যে বলছে যে হ্যাঁ আমি তো খুন করছি হ্যাঁ কিন্তু অমুক জায়গায় তো ওই অস্ত্রটা হ্যাঁ লুকায় রাখছে, হ্যাঁ কিন্তু উনি তো পুলিশের কাছে স্বীকার করছে এটাই হবে না, মানে দোষ স্বীকার হবে না। হ্যাঁ বাট ওনার কথা মতো যদি ওই যে আগ্নেয় অস্ত্রটি উদ্ধার করছে হ্যাঁ। এত ঠিক মানে বলতেই হবে। আগ্নেয় অস্ত্র কি বলেন তো? এই বন্দুক। আচ্ছা, বন্দুক, পিস্তল, যাই হোক না কেন, অস্ত্র। তো ধন্যবাদ। এটা কত ধারায় নির্মল সাহেব? সেটা 27 দিন। 27 ধারা। এই তো। তাহলে 24 থেকে 29 ধারা পর্যন্ত অনলাইন অফলাইনের কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করেন, যে কোনো প্রশ্ন। অনলাইন অফলাইনে যারা আছেন এই মুহূর্তে আমাদের কাছ সাথে, সামনে আছেন বা অনলাইনে আছেন, কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে দয়া করে জিজ্ঞাসা করেন। নাইম গাজী, বুঝছেন? এই বিমল সাহেব, 24 ধারায় কি আছে? প্ররোচনা, ভীতি এবং প্রতিশ্রুতি মাধ্যমে যে স্বীকারোক্তি আদায় করে সেটা গ্রহণযোগ্য না। সেটা গ্রহণযোগ্য না। কততে? 24-এ। পূর্ণ সাহেব, 24-এর অপোজিট কত? কি আছে ওই জায়গা? যদি প্ররোচনা, হুমকি এগুলো ব্যতীত যদি কোনো কিছু হয় তাহলে সেটা করতে হবে। তখন প্রাসঙ্গিক। 28। আবুল হোসেন খান, 25 ধারায় কি আছে? 25 পুলিশ কি আছে বলেন? বলেন কি আছে বলেন। আপনার মনে করাই দিলাম পুলিশ শব্দ দিয়ে, বলেন। মনে করেন পারবেন। পুলিশের কাছে তো স্যার কোনো স্বীকৃতি দেয় পুলিশের কাছে দোষ স্বীকার করলে গ্রহণযোগ্য না। হবে না। এটা কত? 25। হিজবুল সাহেব 26 ধারা বলেন। হবে
ওই পুলিশের কাছাকাছি বলেন। পুলিশের হেফাজতে থাকা হ্যাঁ, হ্যাঁ। ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দেয় সেটা গ্রহণযোগ্য হবে। ম্যাজিস্ট্রেট না, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় অন্য কারো কাছে দিলে গ্রহণযোগ্য হবে না, বাট ম্যাজিস্ট্রেটের কাছে দিলে ডেফিনেটলি গ্রহণযোগ্য হবে। এটা বলা আছে 26। মিলন সাহেব 27 ধারায় কি আছে বলেন? 27 দ্বারাই তেমন একটা নয়। দোষ স্বীকার করে যদি আলামতের কথা বলে যে হ্যাঁ, এবং আলামত যদি উদ্ধার করে ততটুকু প্রাসঙ্গিক হবে। 27 ধারায়। 28 তো পড়ছি আখিনুর, আপনার ভাগ্যে সেই 29 ধারায় আসছে। 29 ধারা বলেন কি আছে? ওই পাতায় তো নাই, পেজ দিছি সেটা দেখেন। কোন পুলিশ দ্বারা বলছে যদি প্রতারণা, হ্যাঁ, মাতাল এরা কোনো দোষ স্বীকার করে, হ্যাঁ, এদের গোপনীয় কোনো ই করে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। মানে অন্য কোনো ভাবে প্রাসঙ্গিক হলে শুধুমাত্র প্রতারণা, মাতাল বা গোপনীয়তা এগুলার কারণে অপ্রাসঙ্গিক হবে না। এটা কত? 29। ধন্যবাদ। আমরা 30 ধারা চলে আসি। 30 ধারা, আমরা টাইটেল পড়ি, দেখেন। যখন দোষ স্বীকারোক্তি সহ অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যে ব্যবহার করা যায়। সহ অভিযুক্ত কারা এটা আগে আমাদের বুঝতে হবে। সহ অভিযুক্ত কারা? আপনারা যারা এক ক্লাসে যারা পড়াশোনা করে তারা একজনকে আরেকজনের কি বলে? সহপাঠী। যারা এক অফিসে চাকরি করে সহপাঠী, সহকর্মী। সহকর্মী। আর একসাথে পড়লে সহপাঠী। আর একসাথে অপরাধ করলে সেটা বলে সহ অভিযুক্ত। 5 জন ব্যক্তি মিলে হত্যা করছে, 5 জন ব্যক্তি মিলে চুরি করছে, একজনের সাথে আর একজনের সম্পর্ক কি? সহ অভিযুক্ত। এখন কথা হলো যে দোষ স্বীকার একজন ব্যক্তি তো নিজেরে নিয়ে করলো যে আমি অমুক অপরাধ করছি। এখন নিজেরে নিয়ে ছাড়াও সে সহ অভিযুক্তদের নিয়েও করলো যে আমি তো হত্যা করছি, আমার সাথে রহিম, করিম, যদুমধু, রামস্বামীরাও ছিল। এটা কি প্রাসঙ্গিক হবে কিনা? মানে নিজেরে নিয়ে অন্যদের নামেও বলছি আমি তো অপরাধ করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল। এটা কি দোষ স্বীকার প্রাসঙ্গিক হবে কিনা? সাক্ষ্য আইনের 30 ধারায় বলছে প্রাসঙ্গিক হবে। নিজেকে জড়াইয়া যদি অন্যান্যদের বিরুদ্ধে দোষ স্বীকার করে তাহলে প্রাসঙ্গিক হবে সাক্ষ্য আইনের কত ধারায়? তবে বই পড়বেন পরে, আমার কথা শুনেন। তবে 30 ধারায় বলছে যে অবশ্যই নিজেরে জড়াই করতে হবে। মানে আমি যদি বলি যে রহিম, করিম, যদুমধু এরা অপরাধ করছে, আমি করি নাই, এটা 30 ধারায় প্রাসঙ্গিক হবে না। বাট আপনি যদি বলেন যে আমি তো করছি, আমার সাথে অমুক অমুক অমুকও ছিল, তাহলে এটা 30 ধারায় প্রাসঙ্গিক। বুঝেন কিনা? তাহলে 30 ধারায় সহ অভিযুক্তদের বিরুদ্ধে দোষ স্বীকার করতে হলে অবশ্যই কি করতে হবে? নিজেকে জড়াইয়া। এলো 1 নম্বর শর্ত। আর 2 নম্বর শর্ত হলো যে এদের বিচার একসাথে হতে হবে, এক মামলায়। আমি যাদের বিরুদ্ধে দোষ স্বীকার করছি এই সকলের বিচার কি হইতে হবে? একসাথে হতে হবে, এক মামলায়। ওরা এক মামলার আসামি, আমি এক মামলার আসামি, তাইলে হবে না। বুঝেন কিনা? তাহলে সহ অভিযুক্তদের বিরুদ্ধে দোষ স্বীকার কত ধারায় প্রাসঙ্গিক? 30 ধারায়। শর্ত কি কি? নিজেরে জড়াইয়া করতে হবে। আর সকলের বিচার কিসে হইতে হবে? একসাথে হতে হবে। কত ধারা? 30 ধারা। বুঝছেন? আমরা গতকাল বলছিলাম রিলিভেন্সি অফ ফ্যাক্ট, বিষয়ের প্রাসঙ্গিকতা, এই অধ্যায়টা 5 থেকে 55। 5 থেকে 55, অর্থাৎ 5 থেকে 55 ধারা পর্যন্ত যত কথা বলা আছে সবগুলো প্রাসঙ্গিকতা। যে রেজগেস্টি প্রাসঙ্গিক, কত দ্বারা উপলক্ষ কারণ প্রাসঙ্গিক, টিআইপি প্রাসঙ্গিক, ক্ষতিপূরণের মামলায় কি প্রাসঙ্গিক, স্বীকৃতি প্রাসঙ্গিক, দোষ স্বীকার প্রাসঙ্গিক। তাইলে এই জায়গায় 30 ধারায় বলছে যে সহ অভিযুক্তদের বিরুদ্ধে দোষ স্বীকার প্রাসঙ্গিক, তবে একসাথে বিচার হইতে হবে এবং নিজের জড়ায় দোষ স্বীকার করতে হবে। এইটুকু বুঝতেন? এখন আমি তো দোষ স্বীকার করলাম, আমি বললাম যে আমি হত্যা করছি, অমুক 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 আমার সাথে হত্যা করছে, এটা প্রাসঙ্গিক হলো, কিন্তু আমার কথা আদালত বিশ্বাস করবে কিনা এটা বলছে 114 খ। কত বলেন? আগেবার কথা শুনেন। প্রাসঙ্গিকতা হচ্ছে কততে? 30। প্রাসঙ্গিক মানে হলো আমার কথা বলার এই অধিকারটুকু আছে, এটা আদালত আমার কাছে প্রাসঙ্গিক শুনবে, এটা হলো কত? 30। এখন আমার কথাটা আদালত বিশ্বাস করবে কিনা এটা বলা আছে কততে? 114 খ। 114 খতে কি আছে? এ জায়গায় বলা আছে দুষ্কর্মের সহচর বা সহ অভিযুক্ত
তার কথা বিশ্বাসের অযোগ্য যদি অন্যান্য তথ্য দ্বারা সমর্থিত না হয়। মানে আমি যে বললাম যে আমি হত্যা করছি, আমার সাথে অমুক 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 হত্যা করছে, এটা আদালত বিশ্বাস করতে পারে যদি আমার কথার সাথে অন্যান্য সাক্ষ্যের কি থাকে, মিল থাকে। আমার কথার সাথে অন্যান্য সাক্ষ্যের মিল না থাকলে বিশ্বাস করবে না, এটা বলছে 114 খ। আবার বলি, সহ অভিযুক্তদের বিরুদ্ধে দোষ স্বীকার প্রাসঙ্গিক 30, আর এটা বিশ্বাস করবে কি করবে না কততে বলছে, 114 খ। যে জায়গা বলছে যে বিশ্বাস করতে পারে যদি অন্যান্য সাক্ষ্যের কি থাকে, মিল থাকে। অর্থাৎ একটা মামলায় তো আমি তো আসামি দোষ স্বীকার করলাম, ঠিক আছে, বাট আমার কথাই তো শেষ কথা না, অন্যান্য সাক্ষীরাও তো সাক্ষ্য দিছে, তাদের কথার সাথে যদি আমার কথার মিল থাকে তাহলে আমার কথা বিশ্বাস করতে পারে। কততে, 114 খ। বুঝছেন 30 আর 114 খ এর পার্থক্য? 30-এ হলো যে নিজেরা জড়াইয়া অন্যান্যদের বিরুদ্ধে দোষ স্বীকার করলে প্রাসঙ্গিক 30, আর আমার কথা বিশ্বাস করবে কি করবে না এটা কত, 114 খ। আচ্ছা, এখন 133 ধারা, 133 বলছে যে আমার কথার সাথে মিল থাক বা না থাক, আমার কথার উপর ভিত্তি করে আদালত যদি সাজা দিয়ে ফেলে তাহলে সেটা বেআইনি হবে না। মানে আমি তো বললাম আমার কথার সাথে অন্যান্য ব্যক্তিদের কথার মিল থাকতে হবে, এই কথা বলছেন 114 খতে, কিন্তু 133-এ বলছে যদি মিল না থাকে তবুও যদি শুধুমাত্র আমার কথার উপর আদালত শাস্তি দিয়ে দেয়, এই সাজা কি হবে না, বেআইনি হবে না। এটা বলছে 133। তাহলে 3টা ধারা আমাদের একসাথে মনে রাখতে হবে। আহ সহযোগী আসামিদের দোষ স্বীকার প্রাসঙ্গিক 30, এটা বিশ্বাস করবে কি করবে না 114 খ, আর এটার উপর ভিত্তি করে যদি সাজা দিয়ে ফেলে অবৈধ হবে না 133। এগুলো 3টে কথা। আবার বলি, সহযোগী আসামির দোষ স্বীকার প্রাসঙ্গিক কত, 30, এটা বিশ্বাস করবে কি করবে না 114 খ, এবং এটার উপর ভিত্তি করে যদি সাজা দিয়ে ফেলে কি হবে না, বেআইনি হবে না। স্যার, যে একই মামলায় যেহেতু থাকতে হবে, তো ভুল করছে ধরেন 7 জনে মিলে, ওই মামলায় আসছে 5 জন, বাকি একটু 2 পরে করেন প্রশ্ন, একটু পরে করেন, আমরা একটু মানে বিগিনার স্টেজে আছে, এইটুকু একটু শেষ করে নিই, একেবারে সব শেষে করেন প্রশ্নটা। দেখেন একটু পড়ে নিই, মনে রাখেন, ভুলে যায় না প্রশ্ন নিবানি। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো যে ব্যক্তি দোষ স্বীকারোক্তি প্রদান করে উক্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে, অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে না। মানে আমি দোষ স্বীকার করলে আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে, অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে তো ব্যবহার হবে না। কিন্তু সাক্ষ্য আইনের 30 ধারা এই নিয়মের ব্যতিক্রম, কারণ সহ অভিযুক্ত নিজেকে সহ অন্যান্য অভিযুক্তকে জড়িয়ে কোনো দোষ স্বীকারোক্তি দিলে উক্ত দোষ স্বীকারোক্তি 30 ধারায় অন্যান্য সহ আসামির বিরুদ্ধে একটি বিষয় হিসেবে বিবেচনায় নেওয়া হবে। কত ধারায়, 30 ধারায়। 30 ধারায় আহ বলা হয়েছে, এটা একটু গোল দিবেন, দেখেন একই অপরাধের জন্য, এটা গোল দেন, একই অপরাধ, অপরাধ কয়টা, একটা। একাধিক ব্যক্তির যৌথ বিচার হচ্ছে, এটা গোল দিবেন, একাধিক ব্যক্তির যৌথ বিচার হচ্ছে। একাধিক ব্যক্তি মানে কয়জন, একের অধিক। যৌথ বিচার হচ্ছে মানে কি, একসাথে বিচার হচ্ছে। এমন ব্যক্তিদের মধ্যে আন্ডারলাইন করবেন যে কোনো একজন স্বীকারোক্তি প্রদান করেছে যা দ্বারা, আন্ডারলাইন করবেন, সে নিজেকে অন্যকে জড়িত করেছে মর্মে প্রমাণিত হয়েছে, সেক্ষেত্রে আদালত এমন দোষ স্বীকারোক্তি উক্ত স্বীকারোক্তিকারী এবং অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে। তাহলে দোষ স্বীকারোক্তি বিবেচনায় নিতে পারে 30 ধারায়, তবে অবশ্যই একসাথে বিচার হওয়া লাগবে এবং নিজেকে জড়ায় দোষ স্বীকার করতে হবে। এরপরে পরের অংশ যদি আমরা দেখি, দেখেন শর্তসমূহতে কি বলছে দেখেন, যে একই অপরাধের জন্য একাধিক ব্যক্তি অভিযুক্ত হতে হবে, উক্ত একই অপরাধের জন্য আন্ডারলাইন করবেন তাদের যৌথ বিচার, ট্রাইড জয়েন্টলি মানে কি, একসাথে বিচার হচ্ছে। উক্ত অভিযুক্তদের মধ্যে কোনো একজন অভিযুক্ত নিজেকে সহ অন্যান্য অভিযুক্তদের জড়িয়ে কোনো স্বীকারোক্তি প্রদান করবে, মানে নিজেরে জড়াইয়ে স্বীকার করবে, নিজেরে না জড়াইয়ে স্বীকার করলে কিন্তু হবে না। তো আমরা একটা উদাহরণ 1 and 2 পড়ি, উদাহরণ 1 আর 2 পড়লে আরো ক্লিয়ার হবে। দেখেন, চন্দনকে হত্যার জন্য আরিফ এবং বদরুলের যৌথ বিচার হচ্ছে। এ জায়গায় মারা গেছে কে, চন্দন। মামলার আসামি কে, আরিফ আর বদরুল একসাথে তাদের বিচার হচ্ছে। এটা প্রমাণিত যে আরিফ বলতেছে বদরুল এবং আমি চন্দনকে হত্যা করেছি। আরিফ বলছে যে আমি আর বদরুল একসাথে হত্যা করছি। যেহেতু চন্দনকে হত্যার জন্য আরিফ এবং বদরুলের যৌথ বিচার হচ্ছে, সেহেতু আরিফের দোষ স্বীকারোক্তি বদরুলের বিরুদ্ধে আদালত বিবেচনা করতে পারে। কেন করতে পারে, কারণ তাদের বিচার হচ্ছে একসাথে, এবং সে বলে নাই যে বদরুল হত্যা করছে, বলছে আমি আর বদরুল হত্যা
করছি, তাহলে এটা বিবেচনায় নিতে পারে। এখন এটা বলছে 30, আর তার কথা বিশ্বাস করবে কি করবে না এটা 114 খ। আর তারে যদি সাজা দিয়ে ফেলে তাহলে এটা অবৈধ হবে না, এটা কত? 133। 133। আমরা 2 নাম্বার উদাহরণটা একটু যদি পড়ি, দেখেন উদাহরণ 2, চন্দনকে হত্যার জন্য আরিফের বিচার হচ্ছে। কার বিচার হচ্ছে? আগের উদাহরণে বিচার হচ্ছিল কয়জনের? 2 জনের। আর এই জায়গা হচ্ছে কয়জনের? একজনের। সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে আরিফ এবং বদরুল কর্তৃক চন্দন খুন হয়েছিল, এবং বদরুল বলেছে যে আমি এবং আরিফ এবং আমি চন্দনকে হত্যা করছি। বদরুল বলতেছে যে আমি আর আরিফ হত্যা করছি, কিন্তু বদরুল কিন্তু এই মামলার আসামি না। তাহলে বদরুল বলতেছে কোন মামলায়? আর একটা মামলায়। আর একটা মামলায় স্বীকৃতি দিচ্ছে, স্বীকারোক্তি দিচ্ছে। বদরুলের এই বিবৃতি আরিফের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে বিবেচনায় নাও নিতে পারে, নাও নিতে পারে, কারণ এই মামলায় বদরুলকে আরিফের সাথে যৌথ বিচার করা হচ্ছে না। তাহলে বদরুলের স্বীকারোক্তি কেন নিবে না? কারণ তাদের বিচার একসাথে হচ্ছে না। বুঝতে পারছেন? তাহলে নাও নিতে পারে মানে হলো যে নাও নিতে পারে, কোনোদিন দিবে না বিষয়টা তা না, নাও নিতে পারে, মে প্রিজিউম, মানে আপাতত নিবে না। তো জেনে রাখা ভালো। দেখেন 30 ধারাতে সহ অভিযুক্তের দোষ স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে, অন্যদিকে 133 ধারায় দুষ্কর্মের সহচর বা গোল দেবেন অ্যাকমপ্লাইসের সাক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। 30 ধারায় বলছে সহ অভিযুক্ত কো অ্যাকিউজড, আর 133-এ বলছে কি অ্যাকমপ্লাইস বা দুষ্কর্মের সহচর। একই, মানে সূক্ষ্ম পার্থক্য আছে, ওই পার্থক্যে না যাই, দরকার নাই আপনাদের। তো যদি বলে শুধু অ্যাকমপ্লাইস উইটনেস, কত ধারা আছে? 133। আর সহ অভিযুক্তের দোষ স্বীকার প্রাসঙ্গিক কত ধারায়? 30। তারপরে সহ অভিযুক্ত অন্য কোনো সহ অভিযুক্তের বিরুদ্ধে কোনো যোগ্য সাক্ষী না, তবে সাক্ষ্য আইনের 133 ধারা অনুসারে একজন দুষ্কর্মের সহচর অন্য অভিযুক্তের বিরুদ্ধে যোগ্য সাক্ষী হবে। তারপরটা দেখেন, সহ অভিযুক্ত অসমর্থিত দোষ স্বীকারোক্তির ভিত্তিতে অন্য অভিযুক্তকে দণ্ডিত করা যায় না, দণ্ডিত করা হলে সেটা আইনি রক্ষণীয় না। এটা বলছে রাষ্ট্র বনাম লালু মিয়া মামলায়। তবে অন্যান্য সাক্ষ্যের সমর্থনে এমন দোষ স্বীকারোক্তি ব্যবহার করা যেতে পারে, কিন্তু যদি অন্য কোনো নির্ভরযোগ্য সাক্ষ্য না থাকে তাহলে এমন সহ অভিযুক্তের দণ্ডের ভিত্তি হতে পারে না। বলছে যে উচ্চ আদালতের নজিরে বলছে যে অন্যান্য সাক্ষ্য না থাকলে সাজা দেওয়া যাবে না, কিন্তু 133-এ কি বলছে? যে যদি দিয়ে ফেলে কি হবে না? অবৈধ হবে না। সহ অভিযুক্তের দোষ স্বীকারোক্তি কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, একটি বিষয় হিসেবে আদালত বিবেচনায় নিতে পারে। সাক্ষ্য আইনের 30 ধারা আদালত সহ অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি অন্য অভিযুক্তের ব্যক্তির বিরুদ্ধে বিবেচনায় নিতে পারে, সাক্ষ্য হিসেবে নয় বরং অন্যান্য বিষয়। 133 ধারা অনুসারে একজন দুষ্কর্মের সহচরের বিবৃতি সাক্ষ্যের অন্তর্ভুক্ত, এমন সাক্ষ্য অন্য সহচরের দণ্ডের ভিত্তি হতে পারে। কিন্তু আহ যদি একবার সাজা দিয়ে ফেলে, এই জায়গা বলে নাই, যদি একবার সাজা দিয়ে ফেলে কি হবে না? অবৈধ হবে না। সেটা কততে? 133। সো আমরা এখানে এই 3টা ধারাই মনে রাখবো, যে দুষ্কর্মের সহচরের বিবৃতি প্রাসঙ্গিক 30, বিশ্বাসের যোগ্য কি অযোগ্য 114 খ, আর দুষ্কর্মের সহচর যোগ্য সাক্ষী একবার যদি সাজা দিয়ে ফেলে তার সাক্ষীর উপর ভিত্তি করে অবৈধ হবে না, এটা কত? 133। আমরা বিরতিতে যাব, তার আগে সর্বশেষ ধারাটা এখান থেকে পড়ে ফেলি। সেটা হলো স্বীকারোক্তি চূড়ান্ত প্রমাণ না, কিন্তু প্রমাণের পথে বাধা তৈরি করতে পারে। অ্যাকচুয়ালি এই জায়গায় স্বীকারোক্তিকে এটা স্বীকৃতি লেখেন। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, কিন্তু প্রমাণের পথে বাধা তৈরি করতে পারে। কততে? 31। মানে আপনি কোনো বিষয় স্বীকৃতি দিলেই সেটা চূড়ান্ত প্রমাণ না, কিন্তু প্রমাণের পথে বাধা হতে পারে। এটা প্রমাণ করতে হলে আরো অনেক জিনিস, অনেক সাক্ষ্য প্রমাণ দিয়েই প্রমাণ করতে হবে। এটা হলো মূল কথা। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, প্রমাণের পথে বাধা তৈরি করতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায়? 31 ধারা। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 31 ধারায় বলা হয়েছে স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, কিন্তু প্রমাণের পথে বাধা তৈরি করতে পারে। স্বীকৃতি বিষয়ে স্বীকৃতি কোনো চূড়ান্ত প্রমাণ না, কিন্তু অতঃপর বর্ণিত বিধানাবলীর অধীন ওগুলো স্বীকৃতিজনিত বাধা হিসেবে কার্যকরী হতে পারে। সো জাস্ট এতটুকু মনে রাখেন, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ না, প্রমাণের পথে বাধা হতে পারে। কত ধারা? 31 ধারা। 16 BGS পরীক্ষায় 2013 সালে একটা প্রশ্ন এসেছে, দেখেন যে স্বীকৃতি কি হিসেবে বিবেচিত হয়। স্বীকৃতি কি? এস্টোফেল। এস্টোফেল সাক্ষ্য আইনের আমরা এখনো পড়ি নাই, সামনে পড়বো, বাট লুৎফর সাহেব লিগাম প্রশ্ন ব্যাংকে এটা অবশ্যই আছে। সেটা হলো যে সুনির্দিষ্ট প্রতীক আইনের কত ধারা এস্টোফেল আছে? 18 ধারায়। ধন্যবাদ। এই তো দেখছেন, কি বলুন তো বিষয়টা এস্টোফেল? বিমল সাহেব পারবেন? এস্টোফেল কি? বা শিক্ষিত বিষয়কে পরবর্তীতে আর অস্বীকার করা যাবে না। একবার
আর দিনেশ নাই, দিনেশ থাকলে অনেক উদাহরণ দেওয়া যায়, চোখের সামনে আসে। একবার যেটা স্বীকার করছেন সেটার আর কি অস্বীকার। আপনি একবার জমি বিক্রি করছেন, করার পরে পরে বলতে পারবেন না যে এই জমির মালিক আমি না, বা এই জমির মালিক আগে আমি ছিলাম না বর্তমানে হইছে, আবার তোমার কেনা লাগবে, এটা বলা যাবে না। সো সামনে বিস্তারিত পড়বো, সমস্যা নাই। আমরা তো তাহলে এই যে যতটুকু পড়লাম সেলফ প্র্যাকটিস পর্যন্ত, আমরা বিরতিতে যাব, বিরতির পর 32-33 ধারা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বো। যতটুকু পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করেন, যারা যারা আছেন। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে, আধাম সাহেব বলছে প্রশ্ন আছে। আধাম সাহেব আমি আনমিউট করে দিচ্ছি, কি প্রশ্ন আছে করেন। সবাই শুনেন, উনি কি প্রশ্ন করে শুনেন, বলেন আধাম সাহেব বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার এক ভাই ওই সড়ক আইন 2018-র 98/105 এই সেকশনে অভিযুক্ত হয়েছে, চার্জশিট হয়েছে, এই এফআইআর হয়েছে। তো তার গাড়িটি, যে গাড়িতে সে অ্যাক্সিডেন্ট করছিল, সে গাড়িটি জব্দ হয়েছে। তো এক্ষেত্রে কি ওই সাক্ষ্য আইনের 27 ধারা অনুসারে এটা কি প্রাসঙ্গিক হবে? তার গাড়ি কি জব্দ রয়েছে তাই? জি জি, পুলিশ ওই তদন্তকারী অফিসার মানে আয়ও ওটা জব্দ করছে। আচ্ছা, জব্দ করলে তো এটা তার আলামত, তো আপনি আপনি তো স্বীকৃতি দেন নাই, সে তো অলরেডি এমনি জব্দ করছে। এখন প্রাসঙ্গিক যদি আপনি গাড়ি উদ্ধার করতে চান, এই প্রশ্ন করতে পারেন যে গাড়ি উদ্ধার করতে চাইলে আমি কি দরখাস্ত করব, বা ফৌজদারি কার্যবিধির কত ধারায় দরখাস্ত দেবো, ওই যে জিম্মা আইনে দরখাস্ত 516 ক বা 517। আর এই জায়গায় তো সে দোষ স্বীকার করে নাই, দোষ স্বীকার করছে কি? জি না স্যার, এখনো সে এর মানে ধরা দেয় নাই, আচ্ছা, পলাতক। তাইলে তো আর এটা তো আর আলামত উদ্ধার হলো, মানে 27 ধারার কাহিনী এখানে এখনো আসে নাই, এমনি আলামত উদ্ধার করছে। 27 ধারা তো তথ্য মতে যদি আলামত উদ্ধার করে সেটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, কিন্তু সে তো স্বীকার করার আগেই পুলিশ আলামত উদ্ধার করে ফেলছে। স্যার আরেকটা প্রশ্ন স্যার, অপ্রাসঙ্গিক। সেটা হচ্ছে এই আমার ভাই যার সঙ্গে অ্যাক্সিডেন্ট করছে, সেই ভিকটিম রাজশাহী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার কোনো পোস্টমর্টেমও হয় নাই, বা ওই যে ইনকোয়েস্ট রিপোর্টও পুলিশ করে নাই, লাশ মাটি দিয়ে ফেলছে। হুম। তো এই এই মুহূর্তে মামলাটি ঝুলন্ত অবস্থায় আছে। তদন্তকারী কর্মকর্তার একই কথা যে আপনারা আপোষ করেন, তা না হলে আমি 6 মাসেও তদন্ত রিপোর্ট দিব না। হুম। জি। এই যে এখন লাশ মাটি দিয়ে ফেললো স্যার, এখন এই আমরা বিষয়ে তো কি ওই যে, করণীয় তাই? জি স্যার, ওই যে 174, 75, 76 আমরা পড়ছিলাম স্যার। বিরতির পর শুরু করতেছি, দেখেন যে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি। আচ্ছা, যে সকল ব্যক্তিদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। লিখিত থেকে এখানে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, প্রিলিতে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো যে যে এমন কিছু ক্ষেত্র আছে যে সাধারণত মামলা করার পরে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করতে হয়। একজন ব্যক্তি যদি বাদী মামলা করে, তাহলে বাদী এই মামলাটা প্রমাণ করবে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে, এবং সে কোন কোন সাক্ষী মানে তাদেরকে আদালতে এসে উপস্থিত হতে হয়, সাক্ষ্য প্রদান করে। এবং আমরা জানি শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যে যাদেরকে আপনি সাক্ষী হিসেবে মানবেন, দেখা গেল তারা বেঁচে নাই, বা সে হারাই গেছে, সে মারা গেছে, অথবা সে অক্ষম, তার সাক্ষ্য দেওয়ার এখন আর যোগ্যতা নাই। তাহলে তাদের কথা বা বিবৃতি এগুলা কি মামলায় প্রাসঙ্গিক হবে কিনা, এই সম্পর্কে আলোচনা করেছে সাক্ষ্য আইনের কত কত ধারায়, 32 আর 33। তো প্রথমে আমরা যেটা মনে রাখবো, দেখেন যে সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না এমন ব্যক্তিদের বিবৃতি, স্টেটমেন্টস বাই দ্য পারসনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস। এই কথাটা, এই শিরোনামটা আছে কত কত ধারায়, 32 আর 33। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে স্টেটমেন্টস বাই দ্য পারসনস হু ক্যান নট বি কল্ড অ্যাজ উইটনেস, এটা আছে কত কত ধারায়, 32 এবং 33। তো আমরা জানি যে শোনা সাক্ষ্যের একটা ব্যতিক্রম হলো কত, 32 আর 33। সো আমরা প্রথমের আলোচনা না পড়িয়া একেবারে সরাসরি 32 ধারায় চলে আসি, আসেন।
32 ধারায় বলতেছে যে মৃত বা খুঁজে পাওয়া যায় না, মৃত বা খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তিদের ক্ষেত্রে সাক্ষ্য যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। কত ধারা? 32 ধারা। মৃত বা খুঁজে পাওয়া যায় না ইত্যাদি ব্যক্তি কর্তৃক আহ, প্রাসঙ্গিক বিষয় বক্তব্য যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, কেসেস ইন হুইচ স্টেটমেন্টস অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড, আন্ডারলাইন করেন ইংরেজিটা, কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড এটসেট্রা ইজ রিলেভেন্ট। এটা যদি বলে যে কেসেস ইন হুইচ স্টেটমেন্ট অফ রিলেভেন্ট ফ্যাক্ট বাই পারসন হু ইজ ডেড অর ক্যান নট বি ফাউন্ড, এটা আছে কত ধারায়? 32 ধারায়। সো 32 ধারায় অ্যাকচুয়ালি আছে কি? সাক্ষ্য আইনে 32 ধারায় বলতে দেবেন 4 শ্রেণীর ব্যক্তির সাক্ষ্য সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, যদিও তাদেরকে সাক্ষী হিসেবে আদালতে আহ্বান করা যায় না। তাহলে কয় শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণী। তারা কি কি দেখেন? মৃত ব্যক্তি, হু ইজ ডেড। খুঁজে পাওয়া যায় না এমন ব্যক্তি, হু ক্যান নট বি ফাউন্ড। যে ব্যক্তি সাক্ষ্য দিতে অক্ষম, হু হ্যাজ বিকাম ইনক্যাপাবল অফ গিভিং এভিডেন্স, বা অযৌক্তিক বিলম্ব বা ব্যয় ছাড়া যে ব্যক্তিকে হাজির করা যায় না। এই 4 ধরনের ব্যক্তি তারা বেঁচে থাকা অবস্থায় কারো কাছে যদি কোনো কথা বলে গিয়ে থাকে, পরবর্তীতে কোনো মামলায় তাদের কথাটা যদি কোনো মামলার সাথে প্রাসঙ্গিক হয়, সেই মামলায় এই 4 ধরনের ব্যক্তির বক্তব্য সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। বাট 32 ধারা মানেই 4 শ্রেণীর ব্যক্তি হইতে হবে, যে মৃত, যারে খুঁজে পাওয়া যায় না, যে ব্যক্তি সাক্ষ্য দিতে কি অক্ষম, আর যে অযৌক্তিক বিলম্ব বা ব্যয় ছাড়া যাকে হাজির করা যায় না। বুঝতে পারছেন? এখন আমরা দেখি যে সাক্ষ্য আইনের এই 32 ধারায় 4 শ্রেণীর সাক্ষী যাদের সাক্ষী হিসেবে আহ্বান করা যায় না, তাদের সাক্ষ্য নিম্নলিখিত বল দেবেন 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। তো 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য প্রাসঙ্গিক হচ্ছে কয়টা ক্ষেত্রে? 8টা ক্ষেত্রে। এই 8টা ক্ষেত্রের প্রথম যে পয়েন্টটা সেটা আমরা পড়বো, দেখেন 1 নাম্বার 32-এর 1, যখন এটা তার মৃত্যুর কারণ সম্পর্কিত হয়, হোয়েন ইট রিলেটস টু দ্য কজ অফ ডেথ। 32-এর 1, 32-এর 1-এ বলছে কি? মৃত্যুকালীন ঘোষণা। আর মৃত্যুকালীন ঘোষণা বলে ডাইং ডিক্লারেশন। কি বলে? ডাইং ডিক্লারেশন। তাহলে 32-এর 1 আমরা মনে রাখবো, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃত্যুকালীন ঘোষণা আছে কততে? 32-এর 1। এখন আমি পড়ানোর আগে একটু বলে নিই যে অ্যাকচুয়ালি মৃত্যুকালীন ঘোষণা আসলে কি। মৃত্যুকালীন ঘোষণা হলো একজন ব্যক্তি মারা যাওয়ার আগে তার মৃত্যুর কারণ সম্পর্কে কারো কাছে কোনো বিবৃতি দিয়ে গেলে সেটাকেই বলে মৃত্যুকালীন ঘোষণা। যেরকম একজন ব্যক্তি মারা যাওয়ার আগে সে ডাক্তারের কাছে বলে গেছে যে ডাক্তার সাহেব অমুক 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 আমারে এমন অত্যাচার করছে, আমি তো মারা যাই নাই, বাট আমি যে কোনো সময় মারা যেতে পারি। এবং এ কথা বলার পরে সে মারা গেল। তাহলে ডাক্তার সাহেব তো ঘটনাস্থলে ছিল? তিনি তো ছিল না, বাট তিনি ঘটনা সম্পর্কে কি অবগত। তো তখন ওই বিষয়ে ওই ব্যক্তি তো মারা গেল, যদি কোনো হত্যা মামলা হয় তাহলে ডাক্তারের এই ক্ষেত্রে সাক্ষ্য দিতে পারবে, যদিও ডাক্তার যে সাক্ষ্যটা দিবে মৃত্যুকালীন ঘোষণা সম্পর্কিত, এটা কি সাক্ষ্য? শোনা সাক্ষ্য। তো এই ক্ষেত্রে শোনা সাক্ষ্য বা হিয়ার্স এভিডেন্স বা জনশ্রুত সাক্ষ্য প্রাসঙ্গিক। এখন মৃত্যুকালীন ঘোষণা আমরা করবো, বাট তার আগে শুনছেন মৃত্যুকালীন ঘোষণা দেওয়ানি মামলায় দেওয়া যায়, ফৌজদারি মামলায় দেওয়া যায়। বুঝেন? মৃত্যুকালীন ঘোষণা দেওয়ানি মামলায় দেওয়া যায়, ফৌজদারি মামলা দেওয়া যায়। মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার সময় ওই ব্যক্তিকেই যে একেবারেই মুমূর্ষু থাকতে হবে, যে একেবারেই যে মরা মরা অবস্থায় থাকতে হবে, এমন কোনো কথা নেই। মৃত্যুকালীন ঘোষণা মোটামুটি সে সুস্থ অবস্থায়ও দিতে পারে। আর মৃত্যুকালীন ঘোষণা অবশ্যই তার কি সম্পর্কিত হতে হবে? তার মৃত্যু সম্পর্কিত হতে হবে। মরার আগে যদি বলে যান অমুকের কাছে আমি 10 লাখ টাকা পাই, এটা কিন্তু মৃত্যুকালীন ঘোষণা না। মৃত্যুকালীন ঘোষণা কি হইতে হবে? অবশ্যই মৃত্যুর কারণ সম্পর্কিত। সো একটু পড়ি এবার বই দাগায়, দেখেন 32-এর 1 অনুচ্ছেদে মৃত্যুকালীন ঘোষণাকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। মৃত্যুকালীন ঘোষণা হলো কোনো ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে তার মৃত্যুর কারণ, আন্ডারলাইন করেন, তার মৃত্যুর কারণ বা যে সকল ঘটনার ফলে তার মৃত্যু হয়েছে সেই সম্পর্কে মৌখিক বা দালিলিক বিবৃতি। তার মানে আমরা জেনে গেলাম যে মৃত্যুকালীন ঘটনা ডকুমেন্টারি হতে পারে, ওরালিও হতে পারে, মানে ওরাল অর ডকুমেন্টারি, ঠিক আছে? ওরাল অর রিটেন, ওরাল অর রিটেন, এটা লিখিত হতে পারে অথবা কি মৌখিক হতে পারে। সো আমরা যদি এখানে উদাহরণে পড়ি যে ক সরি ক খকে হত্যার দায়ে অভিযুক্ত। প্রশ্ন হলো ক এর পাশবিক অত্যাচারে খ এর মৃত্যু
হয়েছে কিনা। ক্ষয়ের মৃত্যুর আগে তার মৃত্যুর কারণ হিসেবে ক্ষয়ের পাশবিক অত্যাচারকে দায়ী করে ডাক্তারের নিকট একটি বিবৃতি দিয়েছে। ক্ষয়ের এমন বক্তব্য মৃত্যুকালীন ঘোষণা হিসেবে কি পরিচিত। যেহেতু খ মারা গেছে তাই তাকে আদালতে হাজির করা সম্ভব না। এক্ষেত্রে খ তার মৃত্যুর কারণ সম্পর্কে যে বিবৃতি ডাক্তারকে দিয়ে গেছে তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, যদিও ডাক্তার যে সাক্ষ্য দিবে তা হচ্ছে কি সাক্ষ্য? সোনার সাক্ষ্য। সো আমরা যে পড়ছিলাম যে সোনার স্বাক্ষর ব্যতিক্রম আছে তিনটা না, যে রেস গেস্টি আছে, অ্যাডমিশন কনফেশন আছে, আর আছে কি মৃত্যু 32-33 32-33। তো 32-এর একে আছে মৃত্যুকালীন ঘোষণা। তা আমরা চলে আসি মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত কিছু মৌলিক নিয়ম। প্রথমে যদি দেখেন মৃত্যুকালীন ঘোষণা মানে 32-এর কত? এক। মৃত্যুকালীন ঘোষণা মানে হলো 32-এর এক। তারপর দেখেন মৃত্যুকালীন ঘোষণা গোল দিবেন মৌখিক, লিখিত, ইশারায় হতে পারে। মৃত্যুকালীন ঘোষণা মৌখিক তো হতে পারেই, লিখিত হতে পারে, আবার কি ইশারাও হতে পারে। তারপরে দেখেন কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা শুধুমাত্র তার মৃত্যুর কারণ সম্পর্কে বা যে সকল অবস্থা তার মৃত্যু ঘটিয়েছে সেই সম্পর্কিত যে বিবৃতি দেয় তার সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে। সো মৃত্যুকালীন ঘোষণাকে যদি আপনি প্রাসঙ্গিক করতে চান অবশ্যই হতে হবে কি সম্পর্কে? তার মৃত্যু সম্পর্কে। তারপরেরটা, মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যখন সে মৃত্যুকালীন ঘোষণা প্রদান করেছিল তখন সে মৃত্যুর প্রতীক্ষায় থাকুক বা না থাকুক, মানে যখন সে দিচ্ছে এমন না যে ওই মুহূর্তেই তারে পানি খাওয়াচ্ছে, যে কোনো সময় মারা যেতে পারে, এমন হতে হবে এমন কোনো কথা নেই। উক্ত মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হবে, অর্থাৎ মৃত্যু হতে পারে এমন আশঙ্কায় যে মৃত্যুকালীন ঘোষণা দিলে প্রাসঙ্গিক হবে তা নয়, বরং যে কোনো অবস্থায় মৃত্যুকালীন ঘোষণা প্রদান করা হোক না কেন তা প্রাসঙ্গিক হতে পারে। বুঝছেন? তারপরেরটা, মৃত্যুকালীন ঘোষণা গোল দিবেন যে কোনো ব্যক্তির নিকট হতে পারে, এটা ইম্পর্টেন্ট। মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে হলে যে ম্যাজিস্ট্রেটের নিকট দিতে হবে এমন কোনো বিধান নেই। যে ব্যক্তির নিকটই দেওয়া হোক না কেন মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে পারে, ইভেন পুলিশের কাছেও দেওয়া যেতে পারে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে মৃত্যুকালীন ঘোষণা কি পুলিশের কাছে দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। ভালো পুলিশ হলে দেওয়া যাবে নাকি, এটা লিখবেন নাকি আবার? যে কোনো পুলিশের কাছে দেওয়া যায়। আচ্ছা, তারপরে দেখেন মৃত্যুকালীন ঘোষণা সাক্ষ্য হিসেবে গ্রহণ করার আগে অবশ্যই প্রমাণ করতে হবে যে উক্ত ব্যক্তি কি মৃত। মানে যার ডাক্তার যদি মৃত্যুকালীন ঘোষণা প্রমাণ করতে চায় তাহলে ডাক্তাররে আগে দেখাইতে হবে যে ওই রোগী এখন আর বেঁচে নেই। 32-এর 1 অনুচ্ছেদের অধীন মৃত্যুকালীন ঘোষণা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলায় গ্রহণযোগ্য। তাহলে মৃত্যুকালীন ঘোষণা এটা দেওয়ানি মামলায় হতে পারে, ফৌজদারি মামলায় হতে পারে। সো এই বিধানগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমরা চলে আসি মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী ব্যক্তি যদি মারা না যায়, মানে সে তো একেবারেই বলে গেল যে আমি আর পাসপোর্ট আসবো না, কিন্তু অলৌকিক ভাবে আল্লাহ তারে বাঁচাইয়া রাখছে, তাহলে মৃত্যুকালীন ঘোষণা তো আর হলো না। তখন তার বক্তব্য সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 157 ধারায়। কত ধারায়? 157 ধারায়। সো যদি কোনো ব্যক্তি মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পরে সে যদি মারা না যায় তাহলে তার বিবৃতি ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের 157 ধারায় সমর্থনমূলক সাক্ষ্য, আর ইংরেজিতে যদি বলেন করবোরেটিভ এভিডেন্স। এটা একটু লিখে রাখেন যে মৃত্যুকালীন ঘোষণা প্রদানকারী মৃত্যুবরণ না করলে সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে সাক্ষ্য আইনের কত ধারা? 157 ধারা। মারা গেলে তো সাক্ষ্য হয়েই গেল, সেই জায়গায় তো আর সমর্থনমূলকের দরকার আছে? সমর্থনমূলকের দরকার নাই। এখন আমরা চলে আসি 32-এর 2। 32-এর 2 দেখেন, যে ক্ষেত্রে বিবৃতি দানকারী তার ব্যবসার বা স্বাভাবিক কাজকর্মের রীতি অনুযায়ী বিবৃতি দিয়েছিল। এই স্বাভাবিক কাজকর্মের রীতি এটা বলতেন ভাই, স্বাভাবিক কাজকর্মের রীতি অনুসারে যদি কোনো বিবৃতি দেন এটা প্রাসঙ্গিক। ধরেন প্রশ্ন উঠছে একজন ব্যক্তির জন্ম তারিখ নিয়ে, তো এখন সে আসলেই কি তার পিতামাতা অমুক কিনা এটা নিশ্চিত হইতে সে 20 বছর আগে যে হসপিটালে তার জন্ম হয়েছিল সে হসপিটালে গেছে, যাওয়ার পরে যে ডাক্তার তার অপারেশন করেছিল ডাক্তারের যে খাতা আছে বা ডাক্তার ধরেন ডায়েরি লেখে
ডাক্তারের ডায়েরিতে লিখে রাখছে যে আমি অমুক তারিখ এই কয়টার সময় আমি অপারেশন করলাম, পিতার নাম এই, মাতার নাম এই। ওই ডাক্তার আর বাংলাদেশে নাই, ওই ডাক্তার মারা গেছে, ওই ডাক্তার হারাই গেছে বা থাকলেও সাক্ষ্য দেওয়ার কি অযোগ্য, তাইলে ওই ডাক্তারের যে বিবৃতি এটা এর জন্ম তারিখের মামলায় ব্যবহার করা যাবে, কারণ এই বিবৃতিটা সে দিয়েছিল তার কাজকর্মের কি হিসেবে, স্বাভাবিক রীতিনীতি অনুসারে। বুঝতে পারছেন? তাহলে কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি অনুসারে কোনো বিবৃতি দিলে সেটা কি প্রাসঙ্গিক। কত ধারায়? 32 ধারায়। 32-এর কত? 2। যদি বিবৃতি দানকারী গোল দিবেন আর্থিক ও মালিকানা স্বার্থের গোল দিবেন পরিপন্থী হয়। আপনি এমন একটা বিবৃতি দিয়ে গেছেন যে বিবৃতিটা হচ্ছে আর্থিক আর মালিকানা স্বার্থের কি পরিপন্থী, এটা একটা দারুণ। এবং বিবৃতিটা যদি সত্য হয় তাহলে বিবৃতি দানকারীর বিরুদ্ধে আন্ডারলাইন করেন ফৌজদারি মামলা বা ক্ষতিপূরণের জন্য দেওয়ানি মামলা দায়েরের সম্ভাবনা সৃষ্টি হয়। মানে একজন ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় সে এমন কথা বলে গেছে যেটা হচ্ছে তার আর্থিক আর মালিকানা স্বার্থের পরিপন্থী এবং যার কারণে তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে পারে। এটা গতকাল আমরা যে 21 ধারা পড়ছিলাম মনে আছে? স্বীকৃতিকারীর পক্ষে প্রমাণ করা যায়, যায় না, বিপক্ষে প্রমাণ করা যায়। বিষয়টা এমন, আমাদের আরিফ সাহেবের উদাহরণ এটা পড়াইতে গেলে সবসময় দেই। ধরেন আরিফ সাহেব উনি বেঁচে থাকা অবস্থায় একজনের কাছে বলে গেছে যে আমি রাশির দোকান থেকে 10,000 টাকার বাকি খাইছি, 10,000 টাকা রাশি আমার কাছে পাবে। রাশির দোকান কি আছে এখন? আছে, জি। তো আরিফ সাহেব এই কথা তখন হিজবুল সাহেবের কাছে বললে আরিফ সাহেব নাই, মারা গেছে। এখন রাশি আরিফ সাহেবের বিরুদ্ধে মামলা করছে, আরিফ সাহেব তোর বেঁচে নাই, আরিফ সাহেবের বৈধ প্রতিনিধি আছে, তাদের বিরুদ্ধে 10,000 টাকা আদায়ের কি করছে, মামলা করছে বা আরো টাকা পাই। তো তখন হিজবুল সাহেব বলতে পারে যে ইওর অনার আরিফ সাহেব বেঁচে থাকা অবস্থায় আমার কাছে বলে গেছে যে রাশি তার কাছে টাকা পাবে। এখন আরিফ সাহেব যে বিবৃতিটা দিয়ে গেছে এটা কি আরিফ সাহেবের পক্ষে যায় না বিপক্ষে যায়? বিপক্ষে যায় না, যে আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী, তার কাছে টাকা পায়, তাহলে এটা আর্থিক ও মালিকানা স্বার্থের কি পরিপন্থী। বোঝেন কিনা? কিন্তু আরিফ যদি বলে যেত যে আমি রাশির কাছে 10,000 পাই, আমি রাশির কাছে 10,000 পাই, এটা আবার এই মামলায় প্রাসঙ্গিক হতো না। এটা এই মামলায় কি হতো, প্রাসঙ্গিক হতো না। কেন হতো না? কারণ এটা তো তার পরিপন্থী না, এটা কি তার পক্ষে যায়। বুঝেন কিনা? তাহলে 1-এ পাইলাম মৃত্যুকালীন ঘোষণা, 2-এ পেলাম কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, 3-এ পেলাম আর্থিক ও মালিকানা স্বার্থের কি পরিপন্থী। বলেন তো যদি এরকম হয় যে একজন ব্যক্তি বলল, মিলন বলল যে আমি আকিউনের কাছে 10 লাখ টাকা পাই, এই কথা বলার পর মিলন মারা গেছে, মিলনের বৈধ প্রতিনিধি আকিউনের বিরুদ্ধে 10 লাখ টাকার মামলা করছে। এখন মিলন বলে গেছিল এই কথা আশরাফুলের কাছে যে আকিনুরের কাছে 10 লাখ টাকা পাই। এখন মিলনের বৈধ প্রতিনিধি তো বাদী হয়ে মামলা করছে আকিনুরের বিরুদ্ধে। এখন এই মামলায় আশরাফুল যদি সাক্ষ্য দেয় যে মিলন বেঁচে থাকা অবস্থায় আমার কাছে বলে গেছে, এটা প্রাসঙ্গিক হবে কিনা বলেন তো? হবে না, কারণ মিলন যে কথা বলে গেছে বেঁচে থাকা অবস্থায় এটা মিলনের কিসে যায়, পক্ষে যায়। এটা যদি মিলনের বিপক্ষে যেত তাইলে আবার ব্যবহার করা যেত। বুঝছেন? তাহলে এটা অনেকটা কিসের মতো, গতকাল 21 ধারা পড়ছি, 21 ধারার মতো। তাহলে 32-এর 1 মৃত্যুকালীন ঘোষণা, 32-এর 2 কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, 32-এর 3 কি বলেন, আর্থিক ও মালিকানা স্বার্থের কি পরিপন্থী। কার কার মনে হচ্ছে যে এতক্ষণ বসে আছি এখনো ছাড়ে না কেন? দেখেন 32-এর 4 দেখেন, তানভীর সাহেব, তানবিনের মনে হচ্ছে নাকি? তানবিন, যদি বিবৃতিটা জনগণের গোল দিবেন অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কে হয়। যদি বিবৃতিটা হয় কি কি সম্পর্কে? অধিকার, প্রথা বা সাধারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মতামত সম্পর্কে হয়। যেমন মানে একজন ব্যক্তি এমন একটা বিবৃতি দিয়ে গেছে যেটা কোনো অধিকার সম্পর্কে। প্রশ্ন উঠছে যে পূর্ণ সাহেবের গ্রামের বাড়ি কোথায়? বাগেরহাট। বাগেরহাটের ধরেন খানজাহান আলী মাজারের পাশে একটা পানির কূপ আছে উদাহরণস্বরূপ। এখন ওই কূপ থেকে সবার পানি খাবার অধিকার আছে। এখন ভবিষ্যতে আসছে যে ওই জায়গা পানি খাইতে সবাই দিচ্ছে না, তখন মামলা হয়েছে যে এই পানি খাবার অধিকার আমাদের সকলের আছে। তখন কোনো ব্যক্তি যদি বেঁচে থাকা অবস্থায় বলে যায় যে, ধরেন ভিডিও ফুটেজ বা পত্রিকায় সাক্ষাৎকার দিছে বা
কোথাও বই লিখে গেছে যে এই কূপের পানি খাবার অধিকার সকলের আছে, কিন্তু ওই লোকটা এখন আর বেঁচে নাই। কিন্তু উনি যে কথাগুলো বলে গেছে সেটা অধিকার এবং প্রথা রিলেটেড নাকি? অধিকার আর প্রথা রিলেটেড, তাহলে তার বিবৃতি ব্যবহার করা যাবে 32-এর কত? 4। 32-এর 4, তাহলে 32-এর 1 মৃত্যুকালীন ঘোষণা, 32-এর 2 কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, 32-এর 3 কি আর্থিক ও মালিকানা স্বার্থের পরিপন্থী, আর 32-এর 4 কি অধিকার প্রথা সম্পর্কে তারা জানে। আর আপনি 32-এ যখন টেনে আনবেন, 32 মানেই সেটা হয় মারা গেছে, হারাই গেছে, অক্ষম, বাজারে হাজির করা যাচ্ছে না, এই ধরনের ব্যক্তিই তো 32 নাকি? আমরা চলে আসি 5, 32-এর 5। যদি বিবৃতিটা বিদ্যমান বল দিবেন রক্তের, বৈবাহিক বা দত্তক সূত্রে কোনো সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়। কি কি? রক্ত, বৈবাহিক বা দত্তক গ্রহণ সূত্রে কোনো সম্বন্ধের সাথে সম্পর্কিত হয়। এখানে একটা কথা লেখেন, এখানে বলা হয় নাই এবং এমন বিবৃতি বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে প্রদত্ত হয়। একটু লেখেন, এমন বিবৃতি দেওয়া হয়েছিল বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। এমন বিবৃতি দেওয়া লেখা আছে, এমন বিবৃতি দেওয়া হয়েছিল কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। এমন বিবৃতি দেওয়া হয়েছিল কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, আমাদের দিনেশ মনে করেন সে দ্বিতীয় বিবাহ করছে, করার পর আমাদের আবুল হোসেন খানের কাছে বলে গেছে যে কাজ তোরটা গোটাই গেছি, বাসায় তো বলতে পারতেছি না, বিয়ে তো অমুক রে করছে, অমুক তোর বৌদি হয়, তুই জানিয়ে রাখ। এই কথা বলার পরে দিনেশ আর বাংলাদেশে নাই, দিনেশ মনে করেন ভারতে চলে গেছে। এখন দ্বিতীয় স্ত্রী এসে দিনেশের বিরুদ্ধে ঘোষণামূলক মামলা করছে, বা দিনেশের সম্পত্তি সে দাবি করতেছে। ধরেন ঘোষণামূলক মামলা, যে আমি যে দিনেশের স্ত্রী, এই মর্মে আমার কি দেওয়া হোক, ঘোষণা দেওয়া হোক। তখন এই মামলায় দিনেশ বিবৃতি দিয়ে গেছিল কার কাছে? আবুল হোসেনের কাছে। আবুল হোসেনের কাছে যখন বিবৃতিটা দিছিল, তখন কি বিরোধ আরম্ভ হয়েছিল? হয় নাই। আর দিনেশ কি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। আর দিনেশ যে বিবৃতিটা দিয়ে দিয়েছে সেটা কি বৈবাহিক সম্পর্কিত না? তাহলে আবুল হোসেন খান এই মামলায় সাক্ষী দিতে পারে যে ওনার দিনেশ আমার কাছে বলে গেছে যে অমুক হচ্ছে দিনেশের সেকেন্ড ওয়াইফ। এটা প্রাসঙ্গিক, কারণ দিনেশ এখন আদালতের এখতিয়ারের বাইরে, তারে আনা যাচ্ছে না, তারে আর মানলাম না। তাহলে 32 মানে হয় মারা গেছে, হারাই গেছে, অক্ষম, বাজারে আদালতে আনা যাচ্ছে না। বুঝছেন? তাহলে রক্ত, বৈবাহিক আর কি দত্তক, এটা 32-এর 5 একটু লিখে রাখবেন, মৌখিক বা লিখিত। 32-এর 5 মৌখিক বা লিখিত। কি বলেন? মৌখিক বা লিখিত। 32-এর 5 তাহলে মৌখিক অথবা লিখিত। বাট অবশ্যই বিবৃতিটা হতে হবে কি সম্পর্কিত? রক্ত, বিবাহ অথবা কি দত্তক। এবং বিবৃতিটা কখন দিবে? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। ধন্যবাদ। আমরা 32-এর 6 চলে আসি। আপনি যদি কিওয়ার্ড গুলো মনে রাখেন, এই লিখিততে কাজে লাগবে, মনের মতো করে লিখতে পারবেন। মৃত্যুকালীন ঘোষণা 32-এর 1, কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি 32-এর 3, 32-এর 2, আর্থিক মালিকানার সাথে পরিপন্থী 32-এর 3, অধিকার প্রথা 32-এর 4, বিবাহ দত্তক 5, মৌখিক বা লিখিত 5। এবার 6 নাম্বার দেখেন। আর এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন, একা একা পড়তে যান, তাহলে এর চেয়ে বোরিং জিনিস আর নাই। ঠিক আছে? সাক্ষ্য আইনের 32-এর 6 অনুচ্ছেদে কোন বিবৃতি মৃত ব্যক্তিগণের মধ্যে, এই যে দেখেন, রক্তের সম্পর্ক সূত্রে, আবার সেই রক্ত, বিবাহ সূত্রে বা দত্তক সূত্রে হলে একই সাথে বিবৃতিটা পারিবারিক বিষয়ে কোনো দলিল বা উল্লেখ করা হয়, এটা আন্ডারলাইন করেন, এটা ইম্পর্টেন্ট। পারিবারিক কোনো কি বলেন দলিল অথবা কি উল্লেখ করা হয়, বা কোনো পারিবারিক গোল দিবেন বংশ তালিকা বা কোনো সমাধি প্রস্তরে করা হয়। তাহলে
রক্ত বিবাহ দত্তক 5-এ আছে, রক্ত রক্ত বিবাহ দত্তক 6-এ আছে। 5-এরটা মৌখিক আর লিখিত, কিন্তু 6-এরটা শুধুমাত্র লিখিত। এখন বলতে পারেন স্যার লিখিত তো 5-এও আছে, তাইলে এই হেনরি সামার মেইন বা জেমস ফিটজ জেমস স্টিফেন আবার 32-এর 6-এ আবার দিল কে? 5 দেই তো কাজ সারা যেত ভাই। 32-এর 6-এ লিখিত, বাট লিখিতটা কোথায়? দলিলে। কোথায়? উইলে, পারিবারিক বংশ তালিকা অথবা কি সমাধি প্রস্তরে। বুঝতে পারছেন? ধরেন দীনেশের পূর্বপুরুষের একটা সমাধি প্রস্থ আছে, যে জায়গা যে জায়গায় ওনার ঠাকুরদা বা যারা যারা মারা গেছে তাদের একটা নামের তালিকা আছে। এখন সেম কাজটা আগের উদাহরণে দীনেশ সাহেব বলে গেছিল আবুল হোসেন খানার কাছে, আর এই জায়গা দীনেশ বলতে যে কারে মনের দেখো কারো কাছে বলার নাই, আমি তো অমুক আমার দ্বিতীয় এই পেজে আমি লিখে দিয়ে গেলাম। তাহলে এই যে যে দিনের যে লেখাটা দিয়ে গেল সমাধি প্রস্তরে, এটা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 32-এর 6। তাহলে রক্ত বিবাহ দত্তক সম্পর্কিত এটা 32-এর 5-এ আছে, 32-এর 6-এ আছে। 5-এরটা মৌখিক এবং লিখিত, 6-এরটা শুধুমাত্র কি লিখিত। এখন লিখিত যে কোনো জায়গায় হলে হবে না, উইলে হতে হবে, দলিলে হতে হবে, সমাধি প্রস্তরে হতে হবে, এইসব জায়গায়। বুঝতে পেরেছেন? এবং অবশ্যই বিবৃতিটা দিছিল কখন? বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে। বুঝলেন কিনা? এরপরে আমরা 32-এর 7-এ চলে আসি। আহ, যদি বিবৃতি এমন কোন দলিল, উইল বা কোন উইলে লিপিবদ্ধ হয় যা ধারা 13-র ক অনুচ্ছেদের উল্লেখিত কোন কারবারের সাথে সম্পর্কিত। কিসের সাথে? 13-র ক। 13-র ক নিচে লেখেন অধিকার বা প্রথা। 13-র ক নিচে লেখেন অধিকার বা প্রথা। লিখছেন? তাহলে অধিকার প্রথা কিন্তু 32-এর 2 জায়গায় আছে। 32-এর কোথায় আছে? 32-এর 4-এ আছে, 32-এর কত? 7-এ আছে। বাট ওই 4-এরটা অধিকার প্রথা সম্পর্কে যারা জানে, আর এই জায়গা 7-এরটা হলো অধিকার প্রথার কথা লেখা আছে কোথায়? দলিলে, উইলে লেখা থাকলে সেটা হলো কত? 32-এর 7। সো আপনি জাস্ট মনে রাখবেন অধিকার প্রথা 32-এর 4-এ আছে, আর অধিকার প্রথা যদি দলিলে উইলে হয় তাহলে সেক্ষেত্রে কত? 32-এর 7। তারপরে দেখেন 32-এর 8 নাম্বারটা, যদি বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক কোনো মনোভাব বা ধারণা উহাতে ব্যক্ত হয়। যদি বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে, মানে কিছু সংখ্যক লোক এমন বিষয়ে বিবৃতি দিছিল যা বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক। আমি একটা উদাহরণ সবসময় বলি এটা পড়ানোর ক্ষেত্রে। ধরেন যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে 1971 সালে। 1971 সালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে 2012-তে এসে, 2012-তে এসে। এখন 2012-তে এসে অনেক চাক্ষুষ সাক্ষী যারা দেখছে তারা তো ওই মুহূর্তে বেঁচে নাও থাকতে পারে, কিন্তু একজন যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে ওই সাক্ষী বেঁচে থাকা অবস্থায় যদি পত্রিকায় কোনো সাক্ষাৎকার দিয়ে থাকে, যদি কোনো বই লিখে থাকে, যদি কোনো ভিডিও ফুটেজ থেকে থাকে, এইগুলো প্রাসঙ্গিক 32-এর 8। 32-এর 8 এই যে দেখেন, যদি বিবৃতি কিছু সংখ্যক ব্যক্তি কর্তৃক প্রদত্ত হয়ে থাকে এবং বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক কোনো মনোভাব বা ধারণা উহাতে কি হয়? ব্যক্ত হয়। তো 32 মানেই কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর ব্যক্তি। আর ক্ষেত্র হলো কয়টা? 8টা। 4 শ্রেণীর ব্যক্তি, ক্ষেত্র হলো 8টা। তো জেনে রাখা ভালো। যদি দেখেন 32 ধারার অধীন মৌখিক বা লিখিত বা মৌখিক উভয় ধরনের সাক্ষ্য প্রাসঙ্গিক করা হয়েছে। 32 ধারা দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রেই কি প্রযোজ্য। তো সংক্ষেপে আবার বলে দিই, আজকে শুধু 32-ই পড়বো, এখন আমরা ক্লাস টেস্টে চলে যাবো। বাট তার আগে 32-এ বলি, 4 শ্রেণীর ব্যক্তি: মারা গেছে, হারায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আর কি অক্ষম, বা যারা আদালতের প্রক্রিয়ার বাইরে। আচ্ছা, এই 4 শ্রেণীর বক্তব্য 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। 32-এর 1 মৃত্যুকালীন ঘোষণা, 32-এর 2 কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, 32-এর 3 মালিকানা বা আর্থিক স্বার্থের পরিপন্থী, 32-এর 4 অধিকার প্রথা, 32-এর 5 রক্ত বিবাহ দত্তক, 32-এর 6 রক্ত বিবাহ দত্তক বা উইলে বা সমাধি প্রস্তরে, 32-এর 7 অধিকার বা প্রথা, বাট সেটা উইলে বা দলিলে, আর 32-এর 8 কিছু সংখ্যক ব্যক্তির বিবৃতি যা বিচার্য বিষয়ের সাথে কি প্রাসঙ্গিক। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীকাল 4টা 30-এ পড়া আছে, আগামীকাল চলে আসেন। আর এই মুহূর্তে আমাদের যে কাঙ্ক্ষিত যে ক্লাস টেস্ট ছিল
সেটা অনুষ্ঠিত হবে, অপেক্ষা করেন, প্রশ্ন পাবেন। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই। যাদের যাদের কোর্স ফি বকেয়া আছে, যারা ভর্তি হয়েছেন, এক ইনস্টলমেন্ট দিছেন, বকেয়া আছে, এটা সিরিয়াসলি মাথায় নেবেন অনলাইনে। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।